ওভারঅল যে স্বাস্থ্য, হ্যাঁ, একদম যাদের স্বাস্থ্য একদম সবচেয়ে খারাপ, যাদের স্বাস্থ্য সবচেয়ে ভালো, এগুলাকে আমরা 4টা গ্রুপে ভাগ করছি। হ্যাঁ, এবং প্রত্যেকটা গ্রুপের আবার 3টা করে লেভেল। যাদের স্বাস্থ্য ধরেন সর্বোচ্চ পর্যায়ে ভালো, তাদের লেভেল 1, তারা লেভেল 1-এ আছে। আর যাদের স্বাস্থ্য একদম সবার নিচে, তারা লেভেল 12-এ আছে। যত লেভেল বাড়তে থাকে তত বুঝবেন যে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার ভাইটাল ফোর্স দুর্বল, এবং শরীরটা তত নাজুক, এবং তারা কঠিন কঠিন অসুখে ভোগে। যত নিচের দিকে যায় তত কঠিন কঠিন অসুখে ভোগে। যাদের লেভেল ভালো, তারা ভালো স্বাস্থ্যের অধিকারী, তাদের শরীরে যে রোগগুলা আসে সেগুলা শরীরের যে সুপারফিশিয়াল লেয়ারগুলোতে থাকে, এবং তারা গভীরে তাদের কোনো অসুখ বিসুখ থাকে না, তাদের অসুখগুলো তো জটিল থাকে না, তাদের সিমটমগুলো একদম সুন্দরভাবে প্রকাশমান থাকে, যার কারণে সহজে ওষুধ সিলেকশন করাও সুবিধা হয়। তো লেভেল যত নিচের দিকে নামতে থাকে তত মানুষের প্যাথোলজি ডিপে যেতে থাকে। এবং আমরা আরো করেছি যে লেভেল 1-এ যারা থাকে তাদের জীবনকাল অনেক বেশি, 90 থেকে 90-এর উপরে আছে। লেভেল যত নিচে নামতে থাকে তত তাদের জীবনকাল কমতে থাকে, এবং লেভেল 12-এর জীবনকাল 6 বছর বা তার চেয়ে নিচে। তো আজকে আমরা একবারে লেভেল 4 করি। আচ্ছা, আমরা জাস্ট প্রথম দিকে একটু রিডিং করে যাব। দেখেন যে মেডিকেল সায়েন্স education has stressed that the immune system must be compromised for an organism to be infected by bacteria, virus and fungi. আমাদের যে শরীর, কোনো জীবের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হইলে আগে কি হইতে হবে? ইমিউন সিস্টেমকে দুর্বল হইতে হবে, নমনীয় হইতে হবে। এই জিনিসটা বর্তমানে যে মডার্ন মেডিকেল সায়েন্সের যে শিক্ষা ব্যবস্থা আছে, এডুকেশন ব্যবস্থা আছে, সেখানে এই জিনিসটার উপরে জোর দেওয়া হয় না। দিস প্যাথোজেন্স কনস্ট্যান্টলি চেঞ্জ। এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঞ্জাই, এই প্যাথোজেনগুলো কি করে? সবসময় পরিবর্তন হচ্ছে। নতুন নিউ স্পেসিস কজ ইনক্রিজিংলি সিরিয়াস ইফেক্টস। Their adaptation has made them resistant to antibiotic. তো এগুলা কি হচ্ছে? বিভিন্ন পরিস্থিতিতে তারা নিজেদেরকে পরিবর্তন করে ফেলে, এবং নতুন নতুন স্পেসিস, নতুন নতুন জাতের উদ্ভাবন হয়, নতুন নতুন ধরনের তৈরি হয়, এবং এগুলা আস্তে আস্তে কি হয়? বিভিন্ন অ্যান্টিবায়োটিকের প্রতি মানে বেঁচে থাকার জন্য, সে অ্যাডাপ্টেশনের জন্য সে আস্তে আস্তে নিজেকে এমনভাবে পরিবর্তন করে নেয়, অভিযোজন করে নেয়, যে সেগুলা তখন অ্যান্টিবায়োটিকও আর কাজ করে না, এবং এগুলা দেহের মধ্যে দিন দিন আরো সিরিয়াস ইফেক্ট তৈরি করতেছে। এবং অধিকাংশ ডাক্তাররাই এই জিনিসটা বুঝতে ব্যর্থ হচ্ছেন যে এই যে ইমিউন সিস্টেম যে এখন দিন দিন নমনীয় হয়ে যাচ্ছে, এবং এর কারণে যে বিভিন্ন ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছে, এই জিনিসটাই তারা বুঝতে ব্যর্থ হচ্ছে, এবং তারা দিন দিন কঠিন কঠিন কেমিক্যাল বিভিন্ন ড্রাগ সেগুলো দিয়ে এগুলা থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে, এই জীবাণুগুলো মারার চেষ্টা করতেছে। কিন্তু এই কঠিন কঠিন কেমিক্যাল ড্রাগস ব্যবহার করার কারণে আমাদের ইমিউন সিস্টেমগুলা আরো বেশি কম্প্রোমাইজড হয়ে পড়তেছে, আরো বেশি নমনীয় হয়ে পড়তেছে, তার অবস্থা আরো করুণ হয়ে যাচ্ছে, এবং দিন দিন এইরকম কঠিন কঠিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি। তো
ইন দিস মডেল, এই যে বিতল গাছের যে মডেল নিয়ে আলোচনা করেছেন লেভেল অফ হেলথ, এই মডেলটার মধ্যে সেখানে যারা গ্রুপ এ তে আছে ক্যান বি ইনফেক্টেড বাই ব্যাকটেরিয়া সাচ এস স্ট্রেপ্টোকক্কাস এন্ড স্টাফিলোকক্কাস। তো এই গ্রুপে যারা গ্রুপ এ তে আছে, এই গ্রুপ এ তে যারা যারা আছেন, এই গ্রুপ এ এখানকার যারা এই গ্রুপ এতে যারা পড়ে, যে সমস্ত মানুষের স্বাস্থ্যের লেভেল গ্রুপ এ তে আছে, মানে লেভেল 1 থেকে 3 যারা আছে, এদের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া দ্বারা যারা আক্রান্ত হয় তারা হলো স্ট্রেপ্টোকক্কাস এবং স্টাফিলোকক্কাস। আমরা জানি স্ট্রেপ্টোকক্কাস এবং স্টাফিলোকক্কাস এগুলা দিয়ে মানুষের স্কিন খুব সহজে আক্রান্ত হয়, বিভিন্ন ধরনের পোরা, সেলুলাইটিস এগুলা তৈরি করে। আবার ধরেন সাধারণ যে ইয়াগুলো আছে, কান পাকা, ওটাইটিস মিডিয়া, টনসিল, এগুলা তৈরি করে। তো এগুলা সুপারফিশিয়াল লেয়ারেই থাকে মানুষের অসুখগুলা। তো গ্রুপের যারা আছে, গ্রুপের মধ্যে যাদের বসবাস, তারা সাধারণত স্ট্রেপ্টোকক্কাস এবং স্টাফিলোকক্কাস এই ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হয়। আচ্ছা, দেখা যায় তো? দেখা যায় না? একটু ছোট করছি, দেখতে সমস্যা হয়? দেখা যায় স্যার, একটু জুম করে নিলেই হয় স্যার। আচ্ছা, তাহলে এই যে গ্রুপ এ তে যারা আছে, গ্রুপে এই গ্রুপের লোকেরা তারা স্ট্রেপ্টোকক্কাস এবং স্টাফিলোকক্কাস এই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। আবার স্টাফিলোকক্কাসের মধ্যে কিছু আছে মেথিসিলিন সেনসিটিভ, মানে মেথিসিলিন হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক, ওই পেনিসিলিন এর একটা একটা ধরন। তো পেনিসিলিন প্রডিউস করে এখান থেকে এইটা দিলে, এবং সেটা ওই এই ধরনের জীবাণুগুলা মারা যায়। তো এই মেথিসিলিন দেওয়ার পরে যে সমস্ত স্টাফিলোকক্কাস মানে মেথিসিলিনের প্রতি সেনসিটিভ, মানে মেথিসিলিনের নিকটে গেলে যেগুলো মারা যায়, তো এগুলাকে সংক্ষেপে বলছি এমএসএসএ। এমএসএসএ। তো এই এমএসএসএ যে ইয়ার যে আছে মেথিসিলিন সেনসিটিভ যে স্টাফিলোকক্কাস অরিয়াস আছে, আর ইজি টু বি ট্রিট, এগুলোকে খুব সহজেই চিকিৎসা করা যায়, বিকজ কারণ অফ দেয়ার অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি, কারণ এগুলা অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল। আর যেগুলা এই মেথিসিলিনের প্রতি রেজিস্ট্যান্ট, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্রেন যেগুলো আছে, আর সেনসিটিভ টু অনলি এ ফিউ অ্যান্টিবায়োটিক্স, যেগুলা মেথিসিলিনের প্রতি সেনসিটিভ হয়ে যায়, যে সমস্ত স্টাফিলোকক্কাস ব্যাকটেরিয়া, সেগুলা খুব অল্প সংখ্যক অ্যান্টিবায়োটিকে সেগুলাতে কাজ করে। Thus, the doctor face ever increasing problem in their treatment. People in Group A are susceptible mostly to MSSA infection. তাহলে আমরা এই যে গ্রুপে যারা আছে লেভেল 1 থেকে লেভেল 3, এইখানে সাধারণত স্ট্রেপ্টোকক্কাস এবং স্টাফিলোকক্কাস এই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, এবং স্টাফিলোকক্কাসের মধ্যে যেগুলো আছে মেথিসিলিনের প্রতি সেনসিটিভ, সেই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সাধারণত গ্রুপের মানুষরা আক্রান্ত হয়। তো এগুলাও দিন দিন আসলে এই অ্যান্টিবায়োটিকের চিকিৎসার ব্যবহারের কারণে এগুলো আস্তে আস্তে এখন আর মেথিসিলিন দ্বারা মেথিসিলিনের প্রতি সেনসিটিভিটি এখন আর নাই, যার কারণে এখন পেনিসিলিন দিয়ে এগুলাকে দূর করা যায় না, সেগুলোর প্রতি সে রেজিস্ট্যান্ট হয়ে পড়তেছে। আবার যদি স্ট্রেপ্টোকক্কাসের কথা বলি, তো এই গ্রুপের লোকেরা, গ্রুপের তারা আচ্ছা একটু গেলাম, এখানে বলছে যে স্টাফিলোকক্কাসের কথায় যে গ্রুপের যারা আছে তারা ওই মেথিসিলিন প্রতি সেনসিটিভ যে স্টাফিলোকক্কাস আছে সেগুলো দ্বারা আক্রান্ত হয়, এবং দ্য পোকাই আর জেনারেলি সুপারফিশিয়াল, তাদের যে ফোকাসটা এটা সব সুপারফিশিয়ালি হয়,
দেহের বাহ্যিক অংশে তারা আক্রান্ত করে এবং এদের চিকিৎসা করা কঠিন না। আর এই গ্রুপের লোকেরা সেখানে স্ট্রেপ্টোকোকাসের কিছু স্ট্রেন, কিছু জাত সেগুলো আক্রমণ করে, দ্যাট আর রেজিস্ট্যান্ট টু মেনি অ্যান্টিবায়োটিক্স, সেগুলো অনেক ধরনের অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স। হাউএভার, যাই হোক, স্ট্যাফাইলোকক্কাসের মধ্যে আমরা দেখলাম যে অনেক স্ট্যাফাইলোকক্কাস আছে যেগুলা মেথিসিলিনের প্রতি রেজিস্ট্যান্ট, সেগুলাকে সহজে অ্যান্টিবায়োটিক দ্বারা চিকিৎসা করা যায় না, খুব অল্প সংখ্যক অ্যান্টিবায়োটিক দিয়েই সেগুলা দূর করা যায়, মানে অল্প সংখ্যক অ্যান্টিবায়োটিকের প্রতি সেগুলার সেন্সিটিভিটি আছে। তবে যেগুলা মেথিসিলিনের প্রতি সেন্সিটিভ সেই ধরনের স্ট্যাফাইলোকক্কাস দিয়ে গ্রুপের লোকেরা সাধারণত আক্রান্ত হয় এবং এদের প্রকাশ থাকে দেহের বাহ্যিক লেয়ারে, সুপারফিশিয়াল লেয়ারে, এবং এগুলোর চিকিৎসা করা কঠিন। এতগুলো স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়ার কথা। এবার আসেন স্ট্রেপ্টোকক্কাসের কথা। স্ট্রেপ্টোকক্কাসেরও বেশ কিছু স্ট্রেন আছে, জাত আছে, যেগুলাও অনেক ধরনের অ্যান্টিবায়োটিকের প্রতি সেন্সিটিভ, কি বলে রেজিস্ট্যান্ট, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। যাই হোক, পিপল ইন হাই লেভেল অফ হেলথ, পিপল যে সমস্ত ব্যক্তি যাদের স্বাস্থ্যের লেভেল উপরের দিকে, মে গেট ইনফেকশন সাচ এজ টনসিলাইটিস। এই যে উপরের দিকে যাদের লেভেল 1 থেকে শুরু করে লেভেল 3, যারা গ্রুপ এতে আছে, তারা যে ধরনের অসুখ বিসুখে ভুগে, দেখা যায় টনসিল আক্রান্ত হয়, স্কারলেট ফিভার আক্রান্ত হয়, বা স্কিনের মধ্যে ইরিসিপিলাস দেখা দেয়। তো এই যে ধরনের স্ট্রেপ্টোকোকাস দ্বারা আক্রান্ত হয়, যে সমস্ত অসুখ হয়, যেমন টনসিলাইটিস, স্কারলেট ফিভার, ইরিসিপিলাস, এগুলা সাধারণত যে ধরনের স্ট্রেপ্টোকোকাস দিয়ে আক্রান্ত হয় সেটা হলো গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকোকাস। স্ট্রেপ্টোকোকাস এই ব্যাকটেরিয়ার একটা গ্রুপ, যেটা নাম দিছে গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকোকাস। এদের দ্বারা সাধারণত আমাদের যে লেভেল 1 থেকে লেভেল 3 এই লেভেলের লোকেরা এই গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকোকাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। স্ট্যাফাইলোকক্কাসের মধ্যে আমরা কোনগুলো দেখেছি? যেগুলা মেথিসিলিন সেন্সিটিভ স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। স্ট্যাফাইলোকক্কাসের বেলায় এগুলা দ্বারা আক্রান্ত হয়, আর স্ট্রেপ্টোকক্কাসের বেলায় সেটা হচ্ছে গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দ্বারা এখানে আক্রান্ত হয়। This species is susceptible to penicillin as well as many other antibiotics. তো এগুলাও যে গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, এগুলো পেনিসিলিনের প্রতি সেন্সিটিভ এবং একই সাথে আরো অনেক অ্যান্টিবায়োটিকের প্রতি সেন্সিটিভ, মানে এই ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে এগুলা চিকিৎসা করা যায়। তো নোট দ্যাট, একটা জিনিস লক্ষণীয় যে Group A in the name of this bacteria species does not refer to any level of health. তো আমরা জানি গ্রুপ এ তে মেথিসিলিন সেন্সিটিভ স্ট্যাফিলোকক্কাস অরিয়াস আর গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, এই দুই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। কিন্তু এই ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি মানে এই গ্রুপের সে কোন লেভেলে আছে সেটাকে নির্ধারণ করে না, কারণ লেভেল 1 এরও এই ধরনের স্ট্রেপ্টোকক্কাস আক্রান্ত করতে পারে, লেভেল 3 এরও এই ধরনের স্ট্রেপ্টোকক্কাস দ্বারা আক্রান্ত হতে পারে। এই জন্য এটাকে লেভেল ধরে না করে গ্রুপ ধরে আলোচনা করেছে, মানে এই গ্রুপের যে কেউ, সে লেভেল 1 এ থাক, লেভেল 2 তে থাক বা লেভেল 3 তে থাক, তাদের মধ্যে এই যে গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস অথবা মেথিসিলিন সেন্সিটিভ স্ট্যাফিলোকক্কাস অরিয়াস এই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে সে, এবং এই ধরনের ব্যাকটেরিয়া উপস্থিতি দিয়ে কোনো নির্দিষ্ট লেভেল নির্ধারণ করা যায় না। Thus, their treatment is not a problem. যেহেতু এগুলা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের প্রতি সেন্সিটিভ, পেনিসিলিনের প্রতি সেন্সিটিভ, অন্যান্য অ্যান্টিবায়োটিকের প্রতি সেন্সিটিভ, সেই জন্য গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস চিকিৎসা করা অ্যালোপ্যাথির জন্য কঠিন কিছু না। তো ভেরিয়াস ভাইরাসেস ইনক্লুডিং ইনফ্লুয়েঞ্জা,
ভেরিয়াস ভাইরাস, এতগুলো এতক্ষণ আমরা কি পড়লাম? ব্যাকটেরিয়ার কথা। এখানে স্টাফিলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা এই গ্রুপের লোকেরা আক্রান্ত হয় এবং সেগুলা বিভিন্ন অ্যান্টিবায়োটিকের প্রতি সেন্সিটিভ। আবার গ্রুপের লোকেরা বিভিন্ন ধরনের ভাইরাস দ্বারাও আক্রান্ত হয়। কোন ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়? গ্রুপের লোকেরা তারা ইনফ্লুয়েঞ্জা, বিভিন্ন ধরনের ভাইরাস, তাদের মধ্যে আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেগুলো দ্বারা আক্রান্ত হয়। তাহলে গ্রুপে যারা আছে তারা স্ট্রেপ্টোকক্কাস, স্টাফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে কোন কোন ব্যাকটেরিয়া যেগুলা এজন্য শব্দ করতেছেন, একটু মিউট করে দেন। এই যে মিউট করে দিয়েছি স্যার, মিউট করে দিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা গ্রুপ এতে দেখলাম যে কোনো ব্যক্তি যদি আপনার কাছে চিকিৎসা নিতেই আসলো, এসে যদি দেখেন তার মধ্যে স্ট্রেপ্টোকক্কাস, স্টাফিলোকক্কাস এই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সে আক্রান্ত, তাহলে আপনি বুঝে নেবেন যে এই ব্যক্তিটা গ্রুপ এ তে আছে, লেভেল অফ হেলথের গ্রুপ এ তে আছে। বা ধরেন সাধারণ টনসিলাইটিস হয়, বা এমনি ধরেন স্কারলেট ফিভার হলো, বা স্কিনের মধ্যে কোনো যে পোড়া টোড়া দেখা দেয়, যেটা স্টাফিলোকক্কাস দিয়ে হয়। তো তো এই ধরনের সিম্পল যে ইয়ে দিয়ে যারা আক্রান্ত হয় ভাইরাস ব্যাকটেরিয়া, কি বলে ব্যাকটেরিয়া দ্বারা, তাদের লেভেল মোটামুটি ভালো, তারা গ্রুপ এ তে আছে। এবং একই সাথে যদি দেখেন কারো মধ্যে আপনার ভাইরাস যেগুলা কমন কোল্ড তৈরি করে, ইনফ্লুয়েঞ্জা তৈরি করে, তো এই ধরনের ভাইরাস যেগুলা দ্বারা যারা আক্রান্ত হয়, এই ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, যেমন সর্দি, কাশি, হাঁচি, এগুলো নিয়ে আপনার কাছে আসলো, এগুলো কমন ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, তাহলে বুঝবেন যে এই ধরনের ব্যক্তিরা ওই গ্রুপ এ তে আছে, তার স্বাস্থ্যের লেভেল ভালো, তার লেভেল 1 থেকে 3 এর ভিতরে আছে, তারা গ্রুপ এ তে আছে। তাহলে আপনি লেভেল অফ হেলথ চিহ্নিত করতে পারতেছেন। একটু আগে যে আমি এটা দেখাইলাম, ওদের অবস্থা কিন্তু ওইখানে কিন্তু দেখেন এমন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত, যেমন ক্ল্যাপসিলা দ্বারা আক্রান্ত হয়েছে, তারপরে সিউডোমোনাস দিয়ে আক্রান্ত হয়েছে, এগুলা কিন্তু গ্রুপ এর লোকেরা আক্রান্ত হয় না। তো এগুলো হচ্ছে আরো নিচের দিকের গ্রুপগুলোতে, যেমন গ্রুপ বি, এখানে দেখবেন যে তারা এই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। তাহলে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখে আমরা কিছুটা নির্ণয় করতে পারবো যে তার স্বাস্থ্যের লেভেল কোথায় আছে, সে কোন লেভেলের ইয়ে আছে। আর স্বাস্থ্যের লেভেল চিহ্নিত করতে পারলে আমরা অনেক কিছু চিহ্নিত করতে পারি। যেরকম যাদের লেভেল অফ হেলথ ভালো, যারা গ্রুপ এ তে আছে, তাদের তাদের চিকিৎসা করা সহজ হয়, তারা খুব সহজে আরোগ্য লাভ করবে। তাদের মানে তাদের জন্য কি ধরনের পটেন্সি ইউজ করব, সেগুলো আমাদেরকে হেল্প করবে, এবং তাদের ভবিষ্যৎ ভালো, মানে এই ধরনের মানুষ দীর্ঘজীবী হয় এবং তাদের চিকিৎসা করা কঠিন না। কিন্তু গ্রুপ বিতে যারা করবে, যত গ্রুপ নিচের দিকে নামতে থাকবে, তত চিকিৎসা কঠিন হয়ে পড়ে, তত অনেক বেশি ওষুধের দরকার হবে আমাদেরকে, তাদের শরীরে সেই রোগের জট মুক্ত করতে চাই। তো আমরা তাহলে এখানে কি পেলাম, যে এই গ্রুপে স্ট্রেপ্টোকক্কাস, স্টাফিলোকক্কাস দ্বারা আক্রান্ত হয়। স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে যেগুলো আবার মেথিসিলিন সেন্সিটিভ স্টাফিলোকক্কাস, আর স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দ্বারা তারা আক্রান্ত হয়। আর ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তাদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা প্রায় সকল ভাইরাস। তো দেখা গেছে যারা এই ধরনের ভাইরাস নিয়ে আক্রান্ত হয়, তাদের শরীরে ওই ভাইরাসের একটা পূর্ণ চিত্র প্রকাশ পায়, পূর্ণ সিমটম নিয়ে প্রকাশ পায়, এবং অল্প কিছুদিনের মধ্যেই কোনো ধরনের জটিলতা ছাড়াই তারা আরোগ্য লাভ করে।
ধরেন এই যে সর্দি কাশি লাগলো, হাসি টাসি দিল, কয়েকদিন কোনো চিকিৎসা করে নাই, কয়েকদিন পরে সে হয়তো জ্বর ছিল, কয়েকদিন পরে এমনিতে ঠিক হয়ে গেল, কোনো ধরনের কমপ্লিকেশন তাদের মধ্যে থাকে না। তাহলে বোঝা যায় তাদের যে কমন যে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল সে তার স্বাস্থ্য লেভেল ভালো, যার কারণে কোনো ধরনের কমপ্লিকেশন ছাড়াই কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে গেছে। তো গ্রুপ বি তে কখন আসবে? ওয়ান্স একদা দোজ পিপলস ইমিউন সিস্টেম আর কম্প্রোমাইজ। এক সময় কি হয়, এই সমস্ত ব্যক্তিদের ইমিউন সিস্টেম কি হয়, কম্প্রোমাইজড হয়। কি কারণে কম্প্রোমাইজড হয় সেটা তো আমরা আগে লেভেলেও করেছি, যে যখন সে কি হয়, এই অ্যান্টিবায়োটিক বা কোনো কেমিক্যাল ড্রাগস, স্টেরয়েড ড্রাগস বা অন্যান্য এলোপ্যাথিক যে ওষুধগুলো আছে দীর্ঘ দিন উল্টাপাল্টা খাওয়ানোর ফলে শরীর তখন কি হয়ে যায়, শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে। তখন তাদের লেভেল নিচে নামতে নামতে তারা লেভেল যখন 4 চলে আসে, তখন সে গ্রুপ বিতে পড়ে। লেভেল 4 থেকে শুরু করে লেভেল 6 পর্যন্ত গ্রুপ বিতে চলে আসে। আরেকটা জিনিস বলে দেই যে গ্রুপের লোকেরা কিন্তু গ্রুপ লেভেল 1 থেকে লেভেল 2 থেকে লেভেল 4 এর লোকেরা এখানে আরেকটা জিনিস হইতে পারে, সেটা হলে যে গনোরিয়া, সিফিলিসের যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো দ্বারা তারা আক্রান্ত হতে পারে। এখানে কিন্তু লেভেল 4 ও যোগ করতে হবে, কারণ লেভেল 2, 3 এবং লেভেল 4 এদের লোকেরা যদি কেউ সিফিলিসে আক্রান্ত হয় বা গনোরিয়া আক্রান্ত হয়, তারা কিন্তু লেভেল 2 থেকে লেভেল 4 এর মধ্যে পড়ে। তারপরে এসে যে যে মহামারী আকারে যে সমস্ত ডিজিজ গুলা ছড়ায়, যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া ছড়ায়, সেগুলো সাধারণত তাদের লেভেল উপরের দিকেই থাকে। লেভেল 1 থেকে শুরু করে লেভেল 4 এর ভিতরেই তারা থাকে। তো যখন যখন মানুষের ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা, আর ইমিউন সিস্টেমের পিছনেই থাকে আমাদের ভাইটাল ফোর্স। তো সেই ভাইটাল ফোর্স যখন দুর্বল হয়, তারা যখন নমনীয় হয়, তখন কি হয়, তাদের লেভেল অফ হেলথ নিচে নেমে যায়, তখন তারা গ্রুপ বি তে পড়ে। আর গ্রুপ বি তে আসার পরে তারা বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হয়। তাহলে গ্রুপের লোকেরা সাধারণত ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাস দ্বারা ইনফেক্টেড হয় না, কিন্তু গ্রুপ বিতে যখন আসলো তাদের ফাঙ্গাস দ্বারা তারা আক্রান্ত হবে। যারা মুখের মধ্যে এই যে ক্যান্ডিডা ফাঙ্গাসে মুখের মধ্যে থ্রাশ তৈরি করে, সাদা সাদা ঘা তৈরি করে, মহিলাদের কি বলে ভেজানের মধ্যে ফাঙ্গাসে আক্রান্ত করে আপনার এক ধরনের ক্যান্ডিডিয়াসিস তৈরি করে। তারপরে এসে আপনার এই গায়ের মধ্যে যে রিং ওয়ার্ম দেখা দেয়, দাঁত দেখা দেয়, এগুলো তো ফাঙ্গাস। তো যখন ফাঙ্গাস দ্বারা সে আক্রান্ত হবে, তখন বুঝবেন সে গ্রুপ বি তে অবস্থান করছে, কারণ গ্রুপ এর লোকেরা সাধারণত ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয় না। এই কথা আমি যা বলতেছি বুঝতে তো সমস্যা হচ্ছে না, এটা কিন্তু আমি রিপিট করতেছি, গত ক্লাসে এগুলাই পড়াইছিলাম। জি স্যার, ঠিক আছে। জি, কারো যদি বুঝতে সমস্যা হয় বলতে পারে। স্যার কোনো সমস্যা হচ্ছে না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন মানুষ গ্রুপ বি তে চলে আসে, তখন তারা বিভিন্ন ফাঙ্গাসের প্রতি সেন্সিটিভ হয়। এগুলো আসলে মজার কিছু নাই, কাটা কাটা। হ্যাঁ, তো একটু মনোযোগ দিয়ে শুনেন, এগুলো একবার জানা হয়ে গেলে আপনার অনেক দিক দিয়ে উপকার করবে। তো মানুষের হেলথ লেভেল যখন অনেক নিচে নেমে যায়, তখন কিন্তু কোনো ওষুধে কাজ করে না। আপনি মনে করবেন যে সিমটোমেটিক ওষুধ দিব, তা রোগী ভালো হয় না কেন, কিন্তু দেখা যায় যে লেভেল যখন একদম কমে যায়, তখন আর কোনো ওষুধে ধরে না। এই যে আমার শ্রদ্ধেয় স্যার ডাক্তার শেখ ফারুক আলাই, ওনার ওয়াইফ কিছুদিন আগে চলে গেছেন, তো আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। তো ওনার লাস্টের দিকে ডায়রিয়া দেখা দিয়েছে। তো
স্যারের সাথে আমার সাথে অনেকবার পরামর্শ করছে। সে ডায়রিয়ার জন্য অনেক ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু কোনো ওষুধই রেসপন্স করেনি। তো যাই হোক, কারণ তাদের ওনার গ্রুপ লেভেল অফ হেলথ ছিল একদম নিচে, একদম সবার নিচে ছিল। তার কারণ উনি কিডনি ফেলিওর ছিলেন এবং এর সাথে উনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তো যাই হোক, আল্লাহ তাকে ভালো ব্যস্ত নসিব করুন। তো যখন একদম স্বাস্থ্যের লেভেল নিচে নেমে আসে, তখন মনে করেন যে কোনো ওষুধও কাজ করে না। তখন মনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে ওষুধগুলো দিচ্ছি কাজ করবে না কেন। কারণ হচ্ছে যে হেলথ লেভেল তাদের একদম নিচে। কোন লেভেলে কি কি ধরনের পোটেন্সি দিয়ে চিকিৎসা করতে হবে সেগুলো আপনার জানা থাকবে। আপনি কি ধরনের রোগী হাতে নিচ্ছেন আর কি ধরনের ওষুধ আপনার কাছে আছে। একদম লস লেভেলে যখন থাকে তখন সাধারণত একদম নিম্ন শক্তির ওষুধ ব্যবহার করতে হয়। 6, তারপরে 12 এরকম তারা সেন্টিসিমাল ইউজ করেন। আমরা যখন নিচে পড়বো তখন আমরা জানবো। এই জন্য লেভেল অফ হেলথ গুলো আমাদের জানা থাকার দরকার। তো তো যারা গ্রুপ বি তে আছে তারা তখন প্রথমে তারা ফাঙ্গাস দ্বারা তখন তারা আক্রান্ত হতে থাকে, এবং এগুলাকেও গ্রুপ বির যারা তাদের যে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয় সেগুলো সহজে অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন দিয়ে চিকিৎসা করে ভালো করা যায়। কিন্তু গ্রুপ ডি তে এসে বেশ কিছু ফাঙ্গাসে তারা আক্রান্ত হয়, সেগুলা দেখা যায় যে অনেক সেগুলা নানান ধরনের ফাঙ্গাল অ্যান্টি ফাঙ্গাল ওষুধের প্রতি সেগুলো রেজিস্ট্যান্ট হয়ে পড়ে। সেগুলো কোনো অ্যান্টি ফাঙ্গাল ওষুধে তখন আর কাজ করে না। The use of antibiotics is the likely factor that allows the appearance of fungal infection in people in higher level of the health. তো অ্যান্টিবায়োটিক যারা হায়ার লেভেল অফ হেলথে আছে, তো তখন তাদেরকে তাদের লেভেল নিচে নামবে কেন? হায়ার লেভেল অফ হেলথ যারা গ্রুপ এ তে আছে তাদের তো ফাঙ্গাসে আক্রমণ করে না। তাহলে ওই ব্যক্তিটা ফাঙ্গাসে কখন কেন আক্রান্ত হলো? তার কারণ এই গ্রুপ এ তে যে সমস্ত ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে সেগুলোর প্রতি সে যথেচ্ছার সে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করেছে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার হওয়ার কারণে, বারবার ব্যবহার কারণে তার যে ইমিউন সিস্টেম যখন কম্প্রোমাইজড হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, তখন তার স্বাস্থ্যের লেভেল নিচে নেমে গেছে। তখন সে গ্রুপ বি তে এসে গেছে। আর এই যখন ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় তখন ফাঙ্গাসগুলো কায়দা পায়। কারণ ফাঙ্গাসগুলো তাকে যেটা আগে আক্রমণ করতে পারতো না সেটা এখন তাকে আক্রান্ত করছে। আর তখন ইমিউন সিস্টেম যেহেতু দুর্বল, সে তার প্রতি আর ওইভাবে সে কম্প্রোমাইজড হয়ে পড়েছে, যার কারণে শরীরে এই ফাঙ্গাসগুলো তখন বাসা বাঁধতে পারছে। তো এইটাই হাই লেভেলের লোকেরা যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করে তখন তাদের লেভেল অফ হেলথ নিচে নেমে যায়, আর তখনই ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয়। তো ইন দ্য লোয়ার লেভেল অফ হেলথ, however, the immune system is so weak that fungal infection become very common. যখন লেভেল অফ হেলথ নিচের দিকে নামে আসবে তখন দেখা যায় যে যত নিচে নামতে থাকে তখন দেখা যায় এই ফাঙ্গাস দ্বারা বিভিন্ন ধরনের ফাঙ্গাস দ্বারা তারা আক্রান্ত হয়। ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়, ইনফেক্টেড হওয়া তখন খুব একটা কমন বিষয় হয়ে দাঁড়ায়। People in lowest level of health, severe infection of multi-resistant candida and other resistant fungi such as aspergillus and histoplasma সেগুলার দেখা যায়। যার একদম লয়েস্ট লেভেলে যারা আছে, যারা লেভেল 10, 12, 11, 12, এই সময়ে তারা যে ধরনের ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়, কারণ এখানে কিছু ক্যান্ডিডা ধরলো, এখানে ক্যান্ডিডা ধরলে সেটা সহজে ধরুন ভালো করা যাবে, কিন্তু এইখানে যাদের ক্যান্ডিডা ধরলো দেখা যায় যে এই ক্যান্ডিডা কোনো অ্যান্টিফাঙ্গাল ওষুধে কাজ করতেছে না। বিভিন্ন ধরনের ফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল ওষুধের প্রতি সেগুলা রেজিস্ট্যান্ট হয়ে পড়ে, এবং আরো কিছু রেজিস্ট্যান্ট ফাঙ্গাস যেমন অ্যাসপারজিলাস, হিস্টোপ্লাজমা এগুলা দ্বারা সাধারণত আক্রান্ত হয়। আর মজার জিনিস হলো যত অ্যান্টিবায়োটিক বিরোধী ফাঙ্গাস ব্যাকটেরিয়া আছে সবগুলার উৎপত্তি স্থান হলো অ্যালোপ্যাথিক হসপিটাল গুলা থেকে এগুলা ছড়ায়। তো এই জন্যে
এই ছোট ছোট বাচ্চাদের ইয়েদের কখনো হাসপাতালে বা বড়রাও যেই যান, হসপিটাল কিন্তু খুব ভালো জায়গা না, ওখানে যাওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকবে। বাচ্চাদের তো নিবেনই ওখানে। তো কারণ আপনি দেখা গেছে এমন ধরনের সিভিয়ার টাইপের মারাত্মক টাইপের এই বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা ইয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকতে পারে যদি আপনার হেলথ লেভেল কম থাকে। যাই হোক, উইথ ফার্দার উইকেনিং অফ দ্য ইমিউন সিস্টেম যখন অনেক বেশি দুর্বল হয়, আরো বেশি দুর্বল হয়, মোর সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন এপিয়ার। তো আমরা তো গ্রুপেতে দেখছি স্ট্রেপ্টোকক্কাস আর স্টেফিলোকক্কাস সেগুলো দ্বারা আক্রান্ত হয়। স্টেফিলোকক্কাসের মধ্যে আবার সেগুলো মেথিসিলিন সেনসিটিভ যেগুলা সেগুলা, স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। কিন্তু গ্রুপ বি তে যখন তাদের লেভেল অফ হেলথ, যখন তাদের ইমিউন সিস্টেম উইক হয়ে পড়লো আরো বেশি, তখন তারা নিচের দিকে লেভেলে নেমে আসলো এবং তাদের মধ্যে তখন আরো বেশি মানে অন্য টাইপের ব্যাকটেরিয়া দ্বারা তখন তারা আক্রান্ত হতে থাকবে। সেগুলোর মধ্যে আছে কি গ্রাম নেগেটিভ প্যাথোজেন যেগুলো আছে, যেরকম প্রোটিয়াস, তারপরে ইকোলাই, ইসেরিকিয়া কোলাই, এন্টারোব্যাক্টর যেগুলো হচ্ছে মানুষের যে টাইফয়েড এগুলো করে, ক্ল্যাপসিলা, ক্ল্যাপসিলা, তারপরে সেরেসিয়াস, তারপরে সিডোমোনাস। যে আমি দুইটা ছবি যে দিলাম একটাকে দেখাইলাম, বাচ্চার যে তার ইউটিআই হয়েছে প্লাস এই তার মূত্রথলির প্রদাহ তৈরি করছে, সিস্টাইটিস তৈরি করছে, সেখানে কালচার করে ক্ল্যাপসিলা পাওয়া গেছে আর সিডোমোনাসও পাওয়া গেছে, আবার তার মধ্যে ক্যান্ডিডাও দেখা গেছে। আবার দেখা গেছে সেগুলো আবার বিভিন্ন ব্যাকটেরিয়ার প্রতি কি বলে অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে পড়ছে। তো এগুলা কি করে, এগুলা কিন্তু নিউমোনিয়া তৈরি করে, সিভিয়ার নিউমোনিয়া তৈরি করে, আর ভেরিয়াস ইনফেকশন অফ দ্য নার্ভাস সিস্টেমের নানা ধরনের ইনফেকশন তৈরি করে। তারপরে ইউরিনারি মূত্রথলির, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, আমাদের পরিপাক নালী, সেগুলোতে প্রদাহ তৈরি করে এবং সিভিয়ার স্কিন আর সফট টিস্যু ইনফেকশন তৈরি করে। স্কিনের মধ্যে ইনফেকশন করে, আমাদের যে নরম টিস্যুগুলো আছে শরীরে সেগুলোতেও ইনফেকশন তৈরি করে। সাম বিকাম রেজিস্ট্যান্ট টু লাইফ সেভিং অ্যান্টিবায়োটিক। এদের মধ্যে কিছু কিছু আছে যেগুলো আমাদের লাইফ সেভিং অ্যান্টিবায়োটিক যেগুলো আছে সেগুলোর প্রতি রেজিস্ট্যান্ট হয়ে পড়ে। যে এর আগে আমি যে ছবিটা দেখাইছি সেখানে দেখেন সেই ক্ল্যাপসিলা এবং সিডোমোনাস সেগুলা এই লাইফ সেভিং অ্যান্টিবায়োটিক গুলোর প্রতি রেজিস্ট্যান্ট হয়ে পড়ছে। দ্য প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াল স্ট্রেইন, যেগুলাকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক প্রতি রেজিস্ট্যান্ট হয়ে পড়ছে, সেগুলোকে বলে সুপার বাগস। এই সুপার বাগস গুলা যেগুলা অত্যাধিক ব্যাকটেরিয়ার প্রতি রেজিস্ট্যান্ট ইজ এন ইনরমাস চ্যালেঞ্জ ফর দ্য মডার্ন মেডিসিনের প্রতি একটা বিরাট চ্যালেঞ্জ এগুলা, এই সমস্ত ডিজিজ গুলা মোকাবেলা করা। যেরকম একটু আগে যে বাচ্চার ছবি দিলাম জারিয়াটা, তারা কিন্তু কিছুই করতে পারতেছে না, সব জায়গায় বড় বড় ডাক্তাররা ফেল, কি বলে শিশু হাসপাতাল তো ফেলই, অন্যান্য বিভিন্ন জায়গায় সে বহু জায়গায় ট্রিটমেন্ট করছে কিন্তু কোনো ওষুধেই সেটা ভালো করতে পারতেছে না। আসলে ওরা যেগুলোর দ্বারা চিকিৎসা করে সেগুলোর প্রতি এটা রেজিস্ট্যান্ট হয়ে পড়ছে, ওদের এখন আর কিছুই করার নেই। আচ্ছা, তো তাহলে গ্রুপ বি এর যারা আছে সেখানে আমরা দেখলাম কি বিভিন্ন ধরনের ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়, এখান থেকে ফাঙ্গাস তাদেরকে ধরে এবং বিভিন্ন ধরনের আরো কঠিন যে ব্যাকটেরিয়া আছে যেগুলো গ্রাম নেগেটিভ বলে, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এগুলা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন, যারা পড়বেন তারা বুঝবেন, আমরা অত দিকে যাচ্ছি না। এখানে জানিয়ে রাখি যে এখানে গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া গুলো আছে যেরকম প্রোটিয়াস, ইকোলাই, এন্টারোব্যাক্টর, ক্ল্যাপসিলা, সেরেসিয়াস, সিডোমোনাস, সেগুলো দ্বারা এখানে আক্রান্ত হয় এবং এদের অনেকগুলাই আছে সুপার বাগস, মানে তারা বিভিন্ন ধরনের লাইফ সেভিং অ্যান্টিবায়োটিকের প্রতি
এখন রেজিস্ট্যান্ট হয়ে পড়েছে, তারা ওই অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধী ব্যবস্থা নিজের মধ্যে তৈরি করছে, যার কারণে অ্যান্টিবায়োটিকও তাদের এখন আর কাজ করতেছে না। এগুলা চিকিৎসা করা একটা বিরাট চ্যালেঞ্জ বর্তমান চিকিৎসা প্রচলিত মডার্ন চিকিৎসা ব্যবস্থায়। তো another challenge is the high incidence of Clostridium difficile infection. আরেকটা চ্যালেঞ্জ হলো যেখানে Clostridium difficile দ্বারা তারা আক্রান্ত হয়, এটা আরেক ধরনের এক ধরনের ব্যাকটেরিয়া, এবং এটা ওই হসপিটাল থেকে ছড়ায়। কেন হচ্ছে এগুলা? বাই এক্সেসিভ অ্যান্ড কেয়ারলেস ইউজ অফ দ্য অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড আদার মেডিকেশনস। এগুলা হওয়ার পিছনে কারণ হলো যে এই যে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছার ব্যবহার, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা, এই যে কালকে এই যে আপনারাই বললেন এখন হচ্ছে ভাইরাস দ্বারা রোগ, কিন্তু গণহারে সবার মধ্যে অ্যাজথ্রোমাইসিনের মতো একটা কঠিন অ্যান্টিবায়োটিক, সেটা কিন্তু গণহারে ব্যবহার করা হচ্ছে। আর অ্যান্টিবায়োটিকের যে যত সাইট দেখবেন বিভিন্ন জায়গায়, যেগুলো মেডিকেল সাইট, ভালো ভালো মেডিকেল ইনফরমেশন দেওয়া যায়, সব জায়গায় এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা তারা বলতেছে, যে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। যেখানে যে অ্যান্টিবায়োটিকের দরকার নাই তা সেইখানে যদি সেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, তাহলে ভবিষ্যতে ওই অ্যান্টিবায়োটিক যখন দরকার হবে তার শরীরে, তখন আর সেখানে তার কাঙ্ক্ষিত রেজাল্ট দেখাবে না। হ্যাঁ, সেটাই কিন্তু মানে আমি দেখেন ওইখানে কালকে যে আমি বলছিলাম ওই কথায়, যে কোনো অ্যান্টিবায়োটিক সেটা যদি দরকার নাই সেটা যদি শরীরে ব্যবহার করে, তাহলে কি হয়, পরবর্তীতে ধরেন ওই অ্যান্টিবায়োটিকের দরকার হইল কোনো ব্যাকটেরিয়া আসলে, তখন তাদের ওই অ্যান্টিবায়োটিক দিলে তখন আর কাজ করতে চায় না। এই জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার ক্ষেত্রে সতর্ক হইতে হবে। যথেচ্ছার অ্যান্টিবায়োটিকের ব্যবহার কারণে দেখা গেছে আমাদের ইমিউন সিস্টেম আরো দুর্বল হয়ে গেছে, এবং দুর্বল হওয়ার কারণে যে সমস্ত ব্যাকটেরিয়া আগে শরীরে আক্রমণ করতো না, এখন সেই ধরনের ব্যাকটেরিয়া, যেরকম গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া কথাগুলো, এগুলোর দ্বারা এখন আমরা আক্রান্ত হচ্ছি, এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাস দ্বারাও আক্রান্ত হচ্ছি। এরকম একটি খারাপ ব্যাকটেরিয়া হলো ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল, এবং এটাও ওই এক্সেসিভ কেয়ারলেস অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণে হচ্ছে। আরো কিছু মেডিসিনের কারণে এরকম হয়, যেটা আমরা তেমন কোনো ব্যাপারই মনে করি না। সেটা হলো গ্যাস্ট্রিক প্রোটেক্টরস যেগুলো আছে, এই যে আমরা যে গ্যাস্ট্রিকের ওষুধগুলা মুড়ির মতো খাই, যেরকম এই যে ওমোপ্রাজল গ্রুপের ওষুধ, লোসেকটিল, স্যাকলো, আবিজাবি যা আছে, তারপরে ইসোনোপ্রাজল, প্যান্টাপ্রাজল, তারপরে আরো এই ধরনের যতগুলা আছে, সবগুলাই কি করে, এগুলোর যথেচ্ছার ব্যবহার কারণেও কিন্তু আমাদের শরীরটা দুর্বল হয়ে পড়ে। দেখেন সিম্পল একটা জিনিস দেখায়, এগুলো কি করে, যেরকম এগুলো হলো সবগুলাই ওষুধটা কিভাবে গ্যাস্ট্রিকের কমায়। আমাদের ন্যাচারাল একটা হলো যে আমাদের খাবার যখন স্টোমাকে যাবে, তখন স্টোমাক থেকে অ্যাসিড সিক্রেশন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং সেগুলা অ্যাসিড দিয়ে মিশ্রিত হয়। ওই খাবারগুলো অ্যাসিড দ্বারা মিশ্রিত হলে কি হয়, প্রথম একটা জিনিস হলো অ্যাসিডের কারণে যে ভাইরাস ব্যাকটেরিয়া সেগুলো মারা যায়। দ্বিতীয়ত হলো এই যে অ্যাসিড দ্বারা যখন এগুলা হলো মিশ্রিত হইলো, তখন একটা ওগুলা অ্যাসিডিক হয়ে গেল খাবারটা। এই খাবারটা যখন নিচের দিকে নামবে, তখন হয় কি, ওই খাবার থেকে প্রয়োজনীয় যে পুষ্টি উপাদান সেগুলা শোষণ করতে শরীরের সুবিধা হয়। যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খায় তাদের কি হয়, এই গ্যাস্ট্রিকের ওষুধগুলো কি করে, ওই যে অ্যাসিডিক হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা বেরোয় স্টোমাক থেকে, সেটারে অফ করে রাখে, জোর করে বন্ধ করে রাখে, যার কারণে ওইখানে আর এই অ্যাসিড নিশ্চিত হইতে পারে না। আর অ্যাসিড নিশ্চিত না হইলে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদের একটা আলসার আছে ভিতরে, তাদের তো তখন আর অ্যাসিডের নিশ্চিত হয় না, যার কারণে জ্বালা পোড়া করে না, কষ্ট হয় না, ভালো অনুভব করে। হ্যাঁ, এই জন্য খাইতেই থাকে। কিন্তু এইভাবে দীর্ঘদিন খাওয়ার পরে কি হবে, ওই যে ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু মারা যাইতেছে না, সেগুলো কিন্তু ঠিকই মানুষে আক্রমণ করবে। দুই, এই একটা কমন একটা উদাহরণ দিই যেটা সমস্যা করে, যেরকম এই অ্যাসিডিক না হওয়ার কারণে ওর ভিতরে যে খাবারের ভিতরে যে ক্যালসিয়াম গুলা আছে, সেই ক্যালসিয়াম গুলা তাড়াতাড়ি হয়ে যায়, জমাট বেঁধে যায়, সেগুলা তখন আর গাটে যেয়ে
সেগুলা যে লার্জ ইন্টেস্টাইনে যে সেগুলো যে শোষণ হবে, সে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যে শরীর নিবে সেটা আর নিতে পারে না, যার কারণে সেগুলা শোষণ হয় না। শরীরের মধ্যে সব সময় ক্যালসিয়ামের একটা ঘাটতি থেকেই যাবে, এবং একসময় তারা দেখা যায় যে অস্টিওপোরোসিস, হাড়গুলা নরম হয়ে যাবে, দীর্ঘদিন খেলে হাড় ক্ষয় হবেই তাদের। এগুলা মানুষ মুড়ির মতো খাচ্ছে। হ্যাঁ, তো বিতল কাছে এখানে বলতেছেন যে এইগুলা ধরনের ওষুধ খাওয়ার কারণেও মানুষের যে ইমিউন সিস্টেম সেটা দুর্বল হয়ে পড়তে পারে, এবং সেই কারণে মানুষের হেলথ লেভেল নিচের দিকে নেমে আসতে পারে, এবং বিভিন্ন ধরনের তখন এই ধরনের কঠিন কঠিন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো দ্বারা তারা আক্রান্ত হবে। We know the susceptibility of the weakened immune system to tuberculosis. But clearly, it is the compromised immune system that allows the development of infections caused by more serious strain of bacteria, virus, and fungi. তো আমরা জানি যে সাসেপ্টিবিলিটি অফ দ্য weakened immune system to tuberculosis, আমরা জানি যে ইমিউন সিস্টেম যখন সাসেপ্টিবল হয়, ইমিউন সিস্টেম যখন দুর্বল হয়ে পড়ে, তখন মানুষের দেহ বিভিন্ন টিউবারকুলোসিসের প্রতিও সংবেদনশীল হয়ে পড়ে। টিবির মতো রোগ দ্বারাও তারা আক্রান্ত হবে তখন। বাট ক্লিয়ারলি ইট ইজ কম্প্রোমাইজড ইমিউন সিস্টেম দ্যাট অ্যালাউস, এই কম্প্রোমাইজ ইমিউন সিস্টেমের কারণেই শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশন ডেভেলপ করে, caused by more serious, দিন দিন এই সিরিয়াস স্ট্রেন অফ ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হচ্ছে। যারা গ্রুপ এ তে ছিল, যাদের স্বাস্থ্যের লেভেল ভালো ছিল 1, 2, 3, তারা সাধারণত এই ধরনের সিরিয়াস টাইপের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হইত না। As the general health of the organism lowers, যতই মানুষের যে জেনারেল হেলথ যত মানুষের নিচের দিকে নামতে থাকে, the vulnerability to infectious agent increase, ততই মানুষ বিভিন্ন ধরনের এই ইনফেকশাস এজেন্ট দ্বারা আক্রান্ত হওয়ার প্রবণতা তাদের বাড়ে। A different range of bacteria, virus and fungi affects people in each level of health. এই যে বিভিন্ন লেভেল অফ হেলথ আছে, বিভিন্ন ধরনের লেভেল অফ হেলথে বিভিন্ন রেঞ্জের ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়। সব লেভেলের মানুষ সব ধরনের ব্যাকটেরিয়া দ্বারা বা ভাইরাস দ্বারা বা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয় না। Also, the lower the level of health of a person, the more virulent and resistant infectious agent become. একটা তো হলো যে যত ইমিউন সিস্টেম আমাদের দুর্বল হয়, তত বিভিন্ন ধরনের নতুন নতুন সিরিয়াস টাইপের ব্যাকটেরিয়া, ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। আরেকটা কথা হলো, যত লেভেল অফ হেলথ মানুষের নিচে নেমে যায়, ততই মারাত্মক আগ্রাসী ব্যাকটেরিয়া দ্বারা, আগ্রাসী জীবাণু দ্বারা তারা আক্রান্ত হয়, এবং সেগুলা থাকে রেজিস্ট্যান্ট। যত লেভেল অফ হেলথ নিচে নেমে যায়, তত আগ্রাসী ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়, এবং সেগুলা বিভিন্ন ওষুধের প্রতি রেজিস্ট্যান্ট থাকে, ততই বেশি রেজিস্ট্যান্ট থাকে। উপরের দিকে যে সমস্ত ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়, সেগুলো সাধারণত অ্যান্টিবায়োটিকের প্রতি সেন্সিটিভ, সহজেই অ্যান্টিবায়োটিক দ্বারা চিকিৎসা করা যায়। যত লেভেল অফ হেলথ নিচের দিকে নামতে থাকে, আরো তাদের গ্রুপ যত নিচে নামতে থাকে, ততই তাদের মধ্যে এমন সব জীবাণু দ্বারা তারা আক্রান্ত হয়, যেগুলা ওষুধ প্রতিরোধী, ওষুধের প্রতি তারা রেজিস্ট্যান্ট হয়ে পড়ে। বিটুইন দ্য লেভেল 1 and লেভেল 5, লেভেল 1 থেকে শুরু করে লেভেল 5 পর্যন্ত ইমিউন সিস্টেম রেসপন্ড উইথ ইনফ্লামেটরি রিঅ্যাকশন এন্ড হাই ফিভার। তো এইখানে যখন মানুষ কোনো এই জীবাণু বা অ্যাকুইট কোনো রোগে আক্রান্ত হয়, তখন তাদের মধ্যে সাধারণত ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়, প্রদাহজনিত প্রতিক্রিয়া দেখা দেয়, এবং তাদের মধ্যে উচ্চ জ্বর থাকা মানে যখনই দেখবেন কারোর মধ্যে জ্বর আছে, জ্বর দিয়েও কিন্তু আমরা লেভেল নির্ধারণ করতে পারি। যখনই দেখবেন যে তাদের মধ্যে কারোর মধ্যে উচ্চ জ্বর আছে, বুঝবেন তাদের লেভেল 1 থেকে 5-এর ভিতরে আছে, তবে 6-এর মধ্যে জ্বর থাকে। এর 7-এর পরের থেকে লেভেল 12-এর মধ্যে তখন জ্বরটা তেমন থাকে না,
লেভেল 7-এ অনেকের হালকা হালকা জ্বর আসতে পারে, কিন্তু তেমন জ্বর হয় না। আর লেভেল 12-এ যেয়ে অনেক সময় যখন বডি একদম লাস্টের অবস্থা, তার মৃত্যু আসন্ন, সেই পর্যায়ে যে লেভেল 12-এ যে এক সময় একটা জ্বর শেষ প্রচেষ্টা হিসেবে বডিতে একটা জ্বর তৈরি করে, কিন্তু সেই জ্বর পরেই সাধারণত মারা যায়। সেই জ্বর থেকে রোগী সুস্থ হয় না, কোনো ওষুধও তেমন তখন আর কাজ করে না, যদিও কোনো ওষুধ দিয়ে জ্বর কমাইতে পারলে রোগী অজ্ঞান হয়ে পড়ে এবং শীঘ্রই মারা যায়। তাহলে যখনই আমরা জানবো যে কোনো ব্যক্তির মধ্যে কোনো অসুস্থ হইলে, কোনো অ্যাকুট ডিজিজ দেখা দিলে, তার মধ্যে উচ্চ জ্বর দেখা দেয়, তাহলে বুঝবেন যে তার লেভেল বেশ ভালো, লেভেল 1 থেকে লেভেল 5 এর ভিতরে থাকে। লেভেল 6 এর মধ্যে জ্বর হয়, লেভেল 5 পর্যন্ত উচ্চ জ্বর হয়। তো in the level of health lower than level 6, the level of health 6 এর নিচে, 6 এর নিচে, in which the individual immune system has been substantially compromised, এই অবস্থায় লেভেল 6 এর নিচে যাদের, তাদের ইমিউন সিস্টেম তো অনেক বেশি কম্প্রোমাইজ, অনেক বেশি নমনীয়, অনেক বেশি দুর্বল। The ability to develop an acute disease with high fever from the original bacteria or virus is lost, এই অবস্থায় তাদের যখন এই ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, যেগুলো সাধারণত মানুষের মধ্যে জ্বর তৈরি করে, সেগুলো দ্বারা আক্রান্ত হলে তাদের মধ্যে ওই একুট ডিজিজের বিকাশ লাভ করে না, একুট ডিজিজটা প্রকাশ পায় না। এই ধরনের ব্যাকটেরিয়া শরীরের মধ্যে আসলে যেহেতু ইনফ্ল্যামেটরি রিয়াকশন নেয় না ইমিউন সিস্টেম, যার কারণে এগুলা আসলেও অরিজিনাল এই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আসলেও তার মধ্যে সিমটমের প্রকাশ হয় না, কারণ ইনফ্ল্যামেটরি রিয়াকশন তার মধ্যে হয় না, এবং যার কারণে তার মধ্যে কোনো উচ্চ জ্বরও দেখা দেয় না। হ্যাঁ, উচ্চ জ্বরও দেখা দেয় না। এই জন্য আমরা দেখি অনেক বয়স্ক মানুষ ভাই ভাই এইভাবে ক্লাসে থাকার দরকার, যদি বাইরে এরকম প্রচার করে। তো যাই হোক, যখন এদের মধ্যে, যখন এদের যাদের লেভেল অফ একদম দুর্বল, তাদের মধ্যে দেখা যায় যে বর্তমান যে ভাইরাস দ্বারা আক্রমণ করে, তাদের মধ্যে সিমটম প্রকাশ থাকে না। দেখা যায় যে তাদের জ্বরও হয় না, কিছু হয় না, কিন্তু ভিতরে ভিতরে দেখা যায় তাদের অনেক ক্ষতি করে ফেলে, কারণ ইমিউন সিস্টেম তাদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া দেখে না। ইমিউন সিস্টেম তখন তাদের প্রতি কি হয়, নমনীয় হয়ে থাকে। Nonetheless, we may still observe in the lowest level, the level 10 থেকে শুরু করে level 12 এর মধ্যে, and in people just before death, এবং লোকজন ঠিক মৃত্যুর আগ মুহূর্তে, the organism often makes the last desperate attempt to develop a fever. মৃত্যুর আগ মুহূর্তে শরীর একটা শেষ মরিয়া হয়ে একটা প্রচেষ্টা চালায় একটা রিয়াকশন তৈরি করার, তার মধ্যে একটা জ্বর তৈরি করে। তখন দেখা যায় অনেক সময় এই যাদের লেভেল একদম ডিতে আছে, হ্যাঁ, যারা গ্রুপ ডিতে আছে, তাদের লেভেল 10, 11, 12 এখানে যারা, তখন দেখা যায় তাদের মধ্যে বাঁচার জন্য শেষ মরিয়া হয়ে বডি একটা চেষ্টা চালায় যে নিজেকে রক্ষা করার জন্য, তখন একটা জ্বর তৈরি করে। তো দ্য ফিভার উইল বি ইনভালনারেবল, এই ফিভারটাকে কোনোভাবেই দূর করা যায় না, নট এফেক্টেড বাই অ্যালোপ্যাথিক ড্রাগস, কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দিলেও এই জ্বর কমে না, এমনকি হোমিওপ্যাথিক ওষুধ দিলেও কমে না। তো এই অবস্থায় মানে এগুলো কাজ করে না। তো ওকেশনালি দিস ফেভারিস কন্ডিশন আর কজড বাই প্রিসাইসলি বাই দ্য ক্লোস্ট্রিডিয়াম ইনফেকশন মেনশন অ্যাবাভ, এর আগে উল্লেখ করা হয়েছে, যেটা একদম সুপার বাগ একটা, হসপিটাল থেকেই এগুলা সাধারণত আক্রান্ত হয়। এগুলা দ্বারা আক্রান্ত হয়ে কোনো অ্যান্টিবায়োটিকে সেগুলো কাজ করে না, সব ধরনের অ্যান্টিবায়োটিক হতে সেগুলো রেজিস্ট্যান্ট, এবং দেখা যায় তখন এগুলা মানুষকে একদম শেষ করে ফেলে। মৃত্যুর আগ মুহূর্তে একটা শরীরের মধ্যে একদম জ্বর তৈরি করার চেষ্টা করে, কিন্তু সেটা কোনো ওষুধেই কাজ করে না, অ্যালোপ্যাথিক ওষুধও না, হোমিওপ্যাথিক ওষুধও না। এবং এই ধরনের রোগীরা যদিও যে বলছে যদিও ড্রাগ সাপ্রেস দিস এন্ড স্টেজ ফিভার, যদিও এই ধরনের শেষ মুহূর্তের যদি জ্বরটাকে কোনো ওষুধে থামাতেও পারে, তাহলে কি হয়, পেশেন্ট
অজ্ঞান হয় ভাই, ইন্টার্স ইন্টু স্টেট অফ ডিলিরিয়াম, তার প্রলাপ বকতে থাকে, গোস ইন্টু কমা, কমার মধ্যে ঢুকে যায় এবং সুন দেয় এবং শীঘ্রই মারা যায়। মানে জ্বর কমাইতে হয়তো পারছেন কিন্তু ওতে লাভ হয়, রোগী মারা যায়। ইন দ্য হায়ার লেভেল অফ দ্য হেলথ, যখন উপরের দিকে লেভেল যাদের, there are more manifestation of acute disease caused by antibiotic susceptible Streptococcus and Staphylococcus. তো যাদের এই যে যারা গ্রুপ এ তে আছে, এদের মধ্যে এদের লেভেল অফ হেলথ ভালো এবং এদের স্বাস্থ্য যেহেতু ভালো, এদের মধ্যে যখন এই যে এই অ্যাকুট ডিজিজ দেখা দেয় তখন পূর্ণমাত্রার সিমটম প্রকাশ পায় সেগুলা। এবং এখানে সাধারণত যে সমস্ত অ্যাকুট ডিজিজ দেখা দেয় সেগুলো সাধারণত ওই ধরনের স্ট্রেপ্টোকক্কাস এবং স্টাফিলোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় যেগুলো অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল। These are easily eliminated with antibiotics. এগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে সহজে দূর করা যায় and acute symptoms quickly subside এবং acute লক্ষণগুলো দ্রুত দূরীভূত হয়। But if the organism is treated aggressively, কিন্তু অর্গানিজমকে এই জীব দেহকে যদি খুব অ্যাগ্রেসিভ ভাবে চিকিৎসা করা হয়, যথেচ্ছার অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা হয়, দ্য ইনফেকশন ইজ সাপ্রেস, তখন ইনফেকশনগুলো চাপা পড়ে, তখন কি হয়, যার ফলে দ্য ইমিউন সিস্টেম ইভেনচুয়ালি ওয়েকেন, তাদের ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে পড়ে। দ্য অর্গানিজম জেনারেল স্টেট অফ হেলথ ড্রপস, তখন তাদের ইমিউন সিস্টেম যেহেতু দুর্বল হয়ে পড়েছে, তাদের যে সার্বিক যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা আরো নিচে নেমে আসে। অ্যানাদার টাইপ অফ ব্যাকটেরিয়া, তখন তারা গ্রুপ এ তে থাকে না, গ্রুপ বি তে যায় পরে, তখন অন্য আরেক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা তারা আক্রান্ত হয়। এখান থেকে যখন গ্রুপ বি তে চলে আসে, সেটা তো আমরা দেখলাম যে আরো অ্যান্টিবায়োটিক যথেচ্ছার ব্যবহার কারণে তাদের স্টেট অফ হেলথ ড্রপ করে। অ্যানাদার টাইপ অফ ব্যাকটেরিয়া যেরকম দেখলাম গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া গুলো আছে, যেমন প্রোটিয়াস, তারপরে ইসেরিকিয়া কোলাই, এন্টারোব্যাক্টার, সেরেশিয়া, সিঙ্গোভিনাস, যেগুলো দেখলাম, এগুলো দ্বারা তখন তারা আক্রান্ত হয়। দিস উইল বি মাচ মোর ভিরুলেন্ট, এগুলা কিন্তু প্রথম যে বললাম গ্রুপের যে স্টাফিলোকোকাস, স্ট্রেপ্টোকোকাস, সেগুলোর চেয়ে অনেক বেশি আগ্রাসী এবং মোর রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক, এবং অ্যান্টিবায়োটিকের প্রতি অনেক বেশি প্রতিরোধী, রেজিস্ট্যান্ট। আমরা প্রতি সেগুলা রেজিস্ট্যান্ট হয়ে পড়ছে। ইফ দ্য ইমিউন সিস্টেম ইজ ফার্দার কম্প্রোমাইজ, ইমিউন সিস্টেম যদি আরো বেশি নমনীয় হয়ে পড়ে, ইনফেকশন ফ্রম ভেরি পারসিস্টেন্ট ব্যাকটেরিয়া such as Pseudomonas began to appear during an acute inflammation. ইমিউন সিস্টেম যখন আরো দুর্বল হয় তখন আরো মানে পারসিস্টেন্ট ব্যাকটেরিয়া যেগুলো একদম শরীর থেকে দূরী করা যায় না, ওই যে ছবিটা দেখলাম ওই ধরনের বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, এই ধরনের সিউডোমোনাস দ্বারা আক্রান্ত হয়। অ্যাজ দ্য হিউম্যান অর্গানিজম ডিসেন্ড ফার্দার লেভেল অফ হেলথ, যত এরপরে হিউম্যান অর্গানিজম যখন আরো নিচের দিকে নামতে থাকে, তখন কি হয়, ইট বিকাম সাসসেপ্টিবল টু সিরিয়াস এন্ড সামটাইমস ফাটাল ফাঙ্গাল ইনফেকশন। এই অবস্থায় তাদের মধ্যে আরো মারাত্মক টাইপের মারাত্মক এবং প্রাণঘাতী বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন দ্বারা তারা আক্রান্ত হয়। তার মধ্যে একটা হলো নিউমোসিস্টিস জিরোভিস, এগুলো একদম লেভেল যাদের 10, 11, 12 তারা এই ধরনের ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়। এগুলা মাল্টি অ্যান্টিফাঙ্গাল ড্রাগসের প্রতি সেগুলো রেজিস্ট্যান্ট। এবার আসেন ন্যাচারাল ডিফেন্স ভার্সেস ব্যাকটেরিয়াল ইরাডিকেশন। এই যে অ্যালোপ্যাথিক ব্যাকটেরিয়াকেই একদম বিলুপ্ত করে দিব, তাহলে মানুষ ওই জীবাণু দ্বারা আর আক্রান্ত হবে না। যেরকম তারা একটা বলে স্মল পক্স যেটা আছে, আগে হয়তো মানুষের যে গুটি বসন্ত হইতো, তার জীবাণুকে একদম পৃথিবী থেকে বিলুপ্ত করে দিছে, খুব খুশি তারা। কিন্তু এইভাবে বিলুপ্ত করা কি এইটা ভালো, নাকি আমাদের শরীরের রেজিস্ট্যান্স পাওয়ার মানে এইগুলাকে যাতে বাড়ানোর মানে খুব ভালো রাখা যায়, ন্যাচারাল যে ডিফেন্স সিস্টেম যেটা আছে সেটাকেই যাতে শক্তিশালী রাখা যায়, কোনটা ভালো? আপনাদের কাছে কোনটা ভালো মনে হয়?
সিস্টেম ডেভেলপ করে লেকচার নাই বডি হ্যাঁ। খাওয়া হ্যাঁ দেখেন আপনি আপনি একটা ব্যাকটেরিয়া মানে বিলুপ্ত করতে পারছেন, তো দেখেন আরো নতুন নতুন অসংখ্য ভাইরাস ব্যাকটেরিয়ার জন্ম নিচ্ছে। আপনি কয়টা বিলুপ্ত করবেন? বিলুপ্ত করা কি সম্ভব? আপনি এই যে আজকে টিকা দিতেছেন ইয়ের প্রতি, করোনা ভাইরাসের প্রতি টিকা দেওয়ার ফলে ঠিক আছে, এখন কি বলতেছে যে বছর বছর বুস্টার ডোজ দিতে হবে। কারণ হচ্ছে ওই টিকাটায় ওই ইয়েতে কাজ করবে না, কারণ দিন দিন এর প্রজাতি নতুন নতুন আমরা তো দেখতে পাচ্ছি এই 1-2 বছরের মধ্যেই করোনার নতুন নতুন অনেকগুলা নতুন স্ট্রেন তৈরি হয়ে গেছে, এবং সেগুলা দেখা গেছে যে আরো বেশি কি হচ্ছে, যত আপনি চাপামূলক চিকিৎসা করতে যাবেন এগুলাকে, তত নতুন নতুন আরো বেশি ভিরুলেন্ট, আরো বেশি আগ্রাসী এই ধরনের স্ট্রেন তৈরি হবে। এই যে প্রথমে কি হলো নরমাল করোনা, তারপরে থেকে আসলো সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, তারপরে আসলো কি কেন ভেরিয়েন্ট, তারপরে আসলো কি, এরপরে আসলো ওই যে ডেল্টা ভেরিয়েন্ট ইন্ডিয়ান, যেটা এটা আরো বেশি আগ্রাসী, এটা আরো বেশি ছড়াই পড়ে, আরো বেশি মানুষের মৃত্যুর হার বেশি। এখন আবার ডেল্টার পরে আসতেছে ডেল্টা প্লাস। হ্যাঁ, তো এরপরে আবার কোনটা আসবে? তা আপনি আজকে ধরেন এই এই যে প্রথম যে অ্যাস্ট্রাজেনেকা টিকা বের করলো সেটা দেখালো সাউথ আফ্রিকান ভেরিয়েন্টের উপরে সেটা কাজ করে না। তো কারণ সেটা স্ট্রেন একটা আলাদা। তারপর দেখা যায় যে ওইটাই কাজ করবে না, তো আবার নতুন করে আবার আরেকটা তৈরি করতে হবে। হ্যাঁ, এই জন্য ডব্লিউএস তো সেদিন বলছে যে প্রতি বছর বছর টিকা নিতে হবে। তো ভালোই, যারা ভ্যাকসিনের ব্যবসা করে তাদের জন্য খুব ভালো। তো আর এটার এমন হাইপ তৈরি করা হয় যে দেখেন এমন ভাবে ইয়া করা হয় যে মানুষে আতঙ্কিত হইয়া এখন তো কি বলে এই দেখেন ভ্যাকসিন নিবে, ভ্যাকসিন ব্যবসা খুব ভালো। যাই হোক, সেদিন সেদিন ওই যে আমার ছেলের ক্লাস ফ্রেন্ডের বলতেছে যে তার নানা মারা গেছে, করোনায় মারা গেছে, দুঃখ প্রকাশ করতেছে করোনায় নানা মারা গেল। আমি জিজ্ঞেস করলাম বয়স কত? বয়স ছিল 90 আর। তো বলো কেন আর করোনায় মারা গেছে? ওই এমনি মারা গেছে, করোনায় ধরছিল লাস্টে। এই হচ্ছে কথা। আসল কথা হয়েছে আমরা যদি আমাদের শরীরের ইমিউন সিস্টেমটাকে মজবুত রাখতে পারতাম, যত শ্রেণী হোক যাই হোক আমাদেরকে খুব বেশি সেগুলা খুব বেশি আমাদেরকে ইয়া করতে পারতো না, দুর্বল করতে পারতো না। তো সেই কথাই বিতর্ক আছে এখানে নিয়ে আসছে। ন্যাচারাল ডিফেন্স যদি আমরা বাড়াইতে পারি, শক্তিশালী করতে পারি, যে প্রজাতি আমাদের মধ্যে আসে হয় জ্বর করবে, কারণ আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং, যার কারণে হয়তো শক্তিশালী হবে, শরীরের মধ্যে আসলে তার প্রতি একটা প্রতিক্রিয়া দেখাবে, জ্বর তৈরি হবে। হ্যাঁ, এভাবে এভাবে তারা মানে ওই ডিজিজটার মোকাবেলা করবে, ডিজিজটারে মোকাবেলা করবে তারা। তো আবার ধরেন যাদের অনেকের হেলথ সিস্টেম এত ভালো থাকবে যে ওই ব্যাকটেরিয়া ওই ভাইরাসটা ঢোকারই চান্স পাবে না, ওই শুরুতেই তাদের মধ্যে ইয়া করে ফেলবে। তো যাই হোক, কোনটা ভালো যে এই যে অ্যাগ্রেসিভ এইভাবে ট্রিটমেন্ট করে আমরা কি করতেছি, বিকজ অফ দ্য প্রিভিলেন্স অফ অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট ইউজ with little discretion, it is inevitable that more hostile type of bacteria, virus and fungus will become resistant to antibiotic. এই যে আমরা কি দেখতে পাচ্ছি বর্তমানে যে দিন দিন এই অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের মাত্রাটা বাড়তেছে অ্যালোপ্যাথিতে, এইটা প্রিভিলেন্স বেশি। অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট মানে তো অ্যান্টিবায়োটিক মেরে দিতেছে, অ্যান্টিবায়োটিকের এই যথেচ্ছার ব্যবহারের কারণে কোনো ধরনের সতর্কতা, লিটল ডিসক্রিপশন, কোনো ধরনের সতর্কতার দরকার নেই। ফার্মেসিওয়ালারাও অ্যান্টিবায়োটিক সমানে দিচ্ছে। ফার্মেসিওয়ালারা কেন, এলোপ্যাথিক ডাক্তাররা দেখেছি যারা বলা হয় যে বড় ডাক্তার, এরাও কিন্তু যে কোনো বাচ্চা যে কোনো অসুখ বিসুখ নিয়ে গেলেই দেখা গেছে যে তার মধ্যে অ্যান্টিবায়োটিক মেরে দেয়। আমাদের মিরপুরে এরকম আছে, অমুক খুব ভালো ডাক্তার কি করে দেখছে সাধারণ জ্বর নিয়ে গেলে তাকে ওই সেফ 3 এগুলো প্রেসক্রাইব করতেছে, কঠিন অ্যান্টিবায়োটিক সেগুলো প্রেসক্রাইব করে দিতেছে। এই অ্যান্টিবায়োটিক এরকম অ্যাগ্রেসিভ ব্যবহারের কারণে, আর এই ব্যবহারটা মানে দিন দিন বাড়তেই আছে, যার কারণে
আমাদের শরীরে কি হচ্ছে আরো বেশি শত্রু ভাবাপন্ন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি। আমি একটু একটা ফোন ধরে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, হ্যালো, আসসালাম। জি, জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, জি, 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 জি। এই যে অ্যান্টিবায়োটিক, সেটার যথেচ্ছার ব্যবহার কারণে, অ্যাগ্রেসিভ ব্যবহারের কারণে কোনো সামান্য সতর্কতা তারা অবলম্বন করে না। এখন সমানে এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছে, যার কারণে এখন আমাদের শরীরটা এত উইক হয়ে গেছে যে আরো বেশি শক্তিশালী হোস্টাইল টাইপের আরো শত্রু ভাবাপন্ন যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস আছে, সেগুলা কি হচ্ছে শরীরের প্রতি যে শত্রু সম্পন্ন ছিল সেগুলা কি হচ্ছে এই অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে পড়তেছে। তাহলে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছার ব্যবহারের কারণে বা অ্যান্টিফাঙ্গালের সাথে যথেচ্ছার ব্যবহার কারণে আর ভাইরাসের বিরোধী তো অ্যালোপ্যাথিক তেমন ওষুধই নাই, যার কারণে এগুলো দিন দিন আরো আগ্রাসী হয়ে পড়ছে। তবে ভাইরাস মোকাবেলা করার জন্য ওরা নানান ধরনের অন্যান্য কেমিক্যাল ড্রাগস, বিভিন্ন ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি কি বলে অ্যান্টিভাইরাল বিভিন্ন ওষুধ ব্যবহার করে। এই উল্টা ব্যবহারের কারণে জীবাণুগুলো আরো কঠিন থেকে কঠিনতর হয়ে পড়তেছে, আরো বেশি হোস্টাইল হয়ে শত্রু শত্রু সম্পন্ন হয়ে যেতেছে। তো যার কারণে আমাদের এগুলা এখন এলোপ্যাথিক ওষুধের দ্বারা ওষুধের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে পড়তেছে, অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্ট, ব্যাকটেরিয়াগুলা অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে পড়তেছে। তো অ্যান্টিবায়োটিক প্রতি রেজিস্ট্যান্ট হয়ে পড়তেছে। টু কমব্যাট দ্য প্রবলেম মডার্ন মেডিসিন উইল অ্যান্টিসিপেট দ্য নিড অফ এ নিউ টাইপ অফ অ্যান্টিবায়োটিক। এখন ওরা বলতেছে আগের অ্যান্টিবায়োটিক গুলো এখন আর কাজ করে না, এখন আরো নতুন নতুন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন। কারণ এই জীবাণুগুলো এখন আর আগের অ্যান্টিবায়োটিক দিয়ে আর মারা যাচ্ছে না, এখন আরো নতুন অ্যান্টিবায়োটিক দরকার। দ্য প্রবাবল আউটকাম উইল বি দ্য ইমিউন সিস্টেম ফার্দার ওয়েকেনিং। এবং নতুন অ্যান্টিবায়োটিক যদি আবিষ্কার হয়, সেগুলো যদি ব্যবহার হয়, তাতে কি হবে, ইমিউন সিস্টেম আরো বেশি দুর্বল হবে। এইভাবে আরো নতুন নতুন কঠিন কঠিন ব্যাকটেরিয়া মানুষের শরীরে আক্রমণ করতে থাকবে। আমি এক সময় আমাদের ইমিউন সিস্টেম এত বেশি দুর্বল হয়ে পড়বে যে তখন আরো এমন ধরনের অসুখে আক্রান্ত হবে, ডিজিজ সিমিলার টু অর ওয়ার্স দ্যান এইডস উইল ইভলভ। এক সময় আমাদের ইমিউন সিস্টেম যদি একদমই নতজানু হয়ে পড়ে, একদমই দুর্বল হয়ে পড়ে, তাহলে এইডস এর মতো ডিজিজ গুলার উৎপত্তি হবে, যেখানে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাই থাকবে না, বা এর চেয়ে আরো খারাপ অবস্থার রোগের সৃষ্টি হবে। তাহলে ট্রিটমেন্ট হওয়া দরকার ছিল এমন ট্রিটমেন্ট যেগুলাকে আমাদের ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করে, যেগুলো আমরা হোমিওপ্যাথি চিকিৎসা যেগুলো করি, আমরা সবসময় চাই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার জন্য। কিন্তু প্রচলিত চিকিৎসা তাদের মেকানিক্যাল চিন্তা ভাবনা, জীবাণু আসলে তাদের চিন্তা ভাবনা থাকে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার পরিবর্তে ওই জীবাণুকে কিভাবে মারা যায় সেই দিকে তারা দৃষ্টি দেয়, যার কারণে সেগুলো সিস্টেম শরীরের উপরে খুবই খারাপ প্রভাব ফেলে, আমাদের সিস্টেমটাই দুর্বল করে ফেলে। তো এর ফলে কি হয়, ওই জীবাণু
গুলো এক সময় এই ধরনের ড্রাগসের প্রতি রেজিস্টার হয়ে পড়ে, অ্যান্টিবায়োটিকও কাজ করে না, আর ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়ার কারণে এইডস এর মতো রোগ বা তার খারাপ ধরনের রোগের উপস্থিতি আমাদের দেহে হইতে পারে। It is disconcerting that medical science has not addressed this question of whether it is better to kill good and bad bacteria simultaneously or find an improved solution to allow the immune system to recover and enable more natural defense against infection. তো মডার্ন যে মেডিকেল সায়েন্স তাদের যে এই যে ব্যবহার অ্যান্টিবায়োটিক, এটা খুবই ডিসকনসার্টিং, বিরক্তিজনক, হতাশাব্যঞ্জক। তারা আমাদের ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করার চিন্তা ভাবনা বাদ দিয়ে তারা যে জিনিসটা করে, তারা মনে করে যে এই যে এই ব্যাকটেরিয়াগুলা মেরে ফেলাই এটা বুদ্ধিমানের কাজ। কিন্তু এইভাবে ব্যাকটেরিয়া মারলে আমরা জানি আমাদের শরীরে অনেক উপকারী ব্যাকটেরিয়াও আছে, যেটা আমাদের অঞ্চলে থাকে, সেগুলা অনেক কাজ করে। তার মধ্যে একটা আছে ভিটামিন বি, সেগুলা সংশ্লেষ করে। তো দেখা যায় সেই উপকারী গুড ব্যাকটেরিয়া গুলো মেরে ফেলে। কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তাররা এটার কোনো তোয়াক্কাই করে না, অ্যান্টিবায়োটিক দিয়ে ওই ভালো খারাপ ব্যাকটেরিয়া যাই হোক একই সাথে সবই মেরে ফেলে, এবং সেটারই তারা একটা ইমপ্রুভ সলিউশন মনে করে। তো যাই হোক, কিন্তু এর চেয়ে ভালো ব্যবস্থা হইতো যদি আমরা ন্যাচারাল ভাবে যদি আমাদের ন্যাচারাল যে ডিফেন্স মেকানিজম আছে, যেটা জীবনের বিরুদ্ধে ফাইট করে, সেটাকে যদি আমরা ইমপ্রুভ করতে পারতাম, এটাই একটা ভালো সলিউশন হইতো। The latter is probably correct, but for more than 2 centuries, conventional medicine has refused to acknowledge it. এই যে ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করে আমাদের ইনফেকশনের প্রতি হওয়া উচিত ছিল, এটাই তো কারেক্ট ব্যবস্থা, এটাই তো সঠিক ব্যবস্থা। কিন্তু বর্তমানে এই যে 2 শতাব্দী চলে গেল, প্রচলিত চিকিৎসা ব্যবস্থা এই জিনিসটা স্বীকারই করতেছে না। This is the mission of the most similar remedy, the simillimum explained in detail in the book Science of Homeopathy. তো হোমিওপ্যাথিক ওষুধের মেইন মিশনটাই এইটা, যে আমরা কি করব, আমাদের যে ন্যাচারাল ডিফেন্স সিস্টেম আছে, আমাদের যে ভাইটাল ফোর্স আছে, সেগুলোকে আমরা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে কি করি, শক্তিশালী করি। এটা কিভাবে শক্তিশালী করে সেগুলো বিষয়ে আরো ডিটেলস এক্সপ্লেনেশন আছে ভিতর কাছে সায়েন্স অফ হোমিওপ্যাথিক বইয়ের মধ্যে। তো এই যে দুইটা অবস্থা, একটা হলো জীবাণুকে বিলুপ্ত করার চিন্তা ভাবনা, আর ন্যাচারাল ডিফেন্সকে উন্নত করা। তো দুইটার মধ্যে অ্যালোপ্যাথিক ডাক্তাররা তাদের চিন্তা ভাবনায় আছে এই ব্যাকটেরিয়াল ইরাডিকেশন, এটা করতে যায় তারা অ্যাকচুয়ালি আরো খারাপ করতেছে। দিন দিন নতুন নতুন আরো আগ্রাসী বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা এখন সিস্টেমটা আক্রান্ত হচ্ছে। এর চেয়ে আমরা যদি এমন ব্যবস্থা অবলম্বন করতাম যেখানে ন্যাচারাল ডিফেন্স মেকানিজম শক্তিশালী হইতো, তাহলে নতুন নতুন প্রজাতির ভাইরাস ব্যাকটেরিয়াও আসতো না, আর এগুলো দ্বারা আমরা আক্রান্ত হইতাম না, আমাদের সিস্টেমটাও ভালো থাকতো। তো হোমিওপ্যাথি এই কাজটাই করে, যে ন্যাচারাল ডিফেন্স মেকানিজম যেটা আছে সেটাকে শক্তিশালী করে। আর অ্যালোপ্যাথিক সিস্টেম এই 2 শতাব্দী ধরে এখনো তাদের চিন্তা ধারণা ওই একই, ওই ব্যাকটেরিয়াল ইরাডিকেশন। Acute illness belong to healthier organism. Acute disease হওয়া ভালো লক্ষণ। Acute disease হওয়া মানে, acute illness এর প্রকাশ হওয়া মানে আমরা বুঝতে পারবো যে সেই মানুষগুলার ওভারঅল যে স্বাস্থ্য ব্যবস্থা, তাদের লেভেল অফ হেলথ সেগুলো ভালো। Virus that causes the immune system to react by producing hyperthermia, such as strain of influenza virus, can affect organism level 2 to level 6. ভাইরাস, যে সমস্ত ভাইরাস আমাদের ইমিউন সিস্টেমের সাথে রিঅ্যাকশন করে, কিভাবে এই উচ্চ জ্বর তৈরি করে, তাদের মধ্যে আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এগুলো সাধারণত লেভেল 2 থেকে শুরু করে
লেভেল 2 থেকে শুরু করে লেভেল 6 পর্যন্ত এই লেভেলের মানুষগুলোতে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে আমরা জ্বর তৈরি হয়। I want to introduce a new theory, এদের কাছে একটা নতুন থিওরি ইন্ট্রোডিউস করে দিতেছেন, বলতেছেন, পরিচয় করে দিচ্ছেন যে that these type of viruses cannot infect organism belonging to the level of health level 6 to level 12. I want to introduce a new theory. আমি একটা নতুন থিওরি ইন্ট্রোডিউস করতে চাই যে দিস টাইপ অফ ভাইরাস, এই ধরনের ভাইরাস, হ্যাঁ, যেটা জ্বর তৈরি করে, যেরকম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ক্যান নট ইনফেক্ট অর্গানিজমকে ইনফেক্ট করতে পারে না, বিলঙ্গিং, যারা অবস্থান করতেছে টু দ্য লোয়ার লেভেল অফ হেলথ, যাদের লেভেল অফ হেলথ নিচে, লেভেল 6 থেকে লেভেল 12, এই যে এখান থেকে শুরু করে লেভেল 12 পর্যন্ত বলছে। তো হোস্ট ইমিউন সিস্টেম আর যাদের ইমিউন সিস্টেম অলরেডি সাবস্টেন্সিয়ালি কম্প্রোমাইজ, অনেক বেশি কম্প্রোমাইজড, তাদেরকে কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত করতে পারে না, তারা কোনো ভাইরাস দ্বারা, ওই ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় না। ইফ কারেক্ট, এই থিওরিটা যদি কারেক্ট হয়, মিডল ক্লাসের মতে লেভেল 1 থেকে লেভেল 6 পর্যন্ত, লেভেল 2 থেকে লেভেল 6 পর্যন্ত এরা কি হয়, ওই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে তাদের মধ্যে পূর্ণমাত্রায় সিমটম তৈরি করে, জ্বর তৈরি করে। এবং লেভেল 6 এর নিচে যারা আছে, লেভেল 6 এর থেকে একদম নিচের লেভেল যারা আছে, লেভেল 12 পর্যন্ত, তাদের মধ্যে এই ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত তারা হয়ে তাদের মধ্যে ওই যে তাদের কোনো সিমটম প্রকাশ করতে পারে না। এটা হচ্ছে তার থিওরি, তাদের মধ্যে জ্বর তৈরি হয় না। তো এই থিওরি যদি কারেক্ট হয়, if correct, this concept is so significant that it should be change the world's view of the conventional therapies and vaccination. এই থিওরি যদি কারেক্ট হয়, মানে এটা যদি প্রমাণিত হয়, এটা এতই বেশি সিগনিফিকেন্ট হবে যে সেটা পৃথিবীর দৃষ্টিভঙ্গি, যে কনভেনশনাল থেরাপি সম্পর্কে এবং ভ্যাকসিন সম্পর্কে পৃথিবীর দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেবে। That a patient has severe chronic pathology does not necessarily mean that he is in low level of health. কারোর মধ্যে যদি দেখেন যে সিভিয়ার কোনো ক্রনিক কোনো প্যাথোলজি প্রকাশ লাভ করলো, মারাত্মক কোনো ক্রনিক ডিজিজের প্যাথোলজি তার শরীরে বিকাশ লাভ করলো, এটা দেখেই মনে করবেন না তার স্বাস্থ্যের লেভেল অনেক নিচে ছিল। প্রকৃতপক্ষে হি ক্যান ইজিলি বিলং টু অ্যান আপার লেভেল জাস্ট প্রায়র টু এ গ্রেভ কন্ডিশন। তো এমনও হইতে পারে যে আপার লেভেলেই ছিল, কিন্তু এই যে তার গ্রেভ কন্ডিশন, মারাত্মক অবস্থা, সেই মারাত্মক অবস্থা, যেরকম সাসেস ক্যান্সার, এরকম ক্যান্সারের রোগী কিন্তু ক্যান্সার, এতক্ষণ যে একই ডিজিজের কথা বলতেছিলেন, ক্রনিক ডিজিজের কথা বলতেছে, যে কোনো মারাত্মক ক্রনিক ডিজিজের উপস্থিতি থাকা মানেই যে সে তার লেভেল অফ হেলথ একদম নিচের দিকে আছে, এরকম না। কারণ উপরের লেভেলের যারা আছে তাদের মধ্যেও এরকম সিভিয়ার ক্রনিক প্যাথোলজি তাদের মধ্যে ডেভেলপ করতে পারে। হয়তো এই ক্রনিক প্যাথোলজি ডেভেলপ করার আগে তাদের স্বাস্থ্য লেভেল উপরের লেভেলেই ছিল। দিস patient could die of complication and incorrect treatment of influenza. এই ধরনের রোগী যারা ক্যান্সার আক্রান্ত কিন্তু তাদের স্বাস্থ্য লেভেল ছিল ভালো, এই ধরনের রোগীর হয়তো বা ইনফ্লুয়েঞ্জার ইনকারেক্ট ট্রিটমেন্টের কারণে, ভুল চিকিৎসার কারণে তারা মারা যেতে পারে। পেশেন্ট হু ক্যান প্রডিউস হাই ফিভার, যে সমস্ত রোগীরা উচ্চ জ্বর তৈরি করতে পারে, হ্যাভ এ গুড ডিফেন্স মেকানিজম, তাদের রোগ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো, and can be readily be treated with homeopathic treatments. খুব সহজে এগুলা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন। This is contrary to notion that people with a weak organism or
who suffer from a chronic disease are easy target for influenza. যে সমস্ত ব্যক্তিদের যারা যে সমস্ত ব্যক্তির দেহ উইক, তাদের সিস্টেমটাই উইক, বা যারা ক্রনিক ডিজিজে আক্রান্ত, তারা সহজে ইনফ্লুয়েঞ্জার টার্গেটে পরিণত হবে। এই কথাটা কিন্তু কন্ট্রারি, কন্ট্রারি, এই কথাটা ঠিক না। এমনিতে মনে হইতে পারে যে একটা মানুষ দুর্বল, তার সিস্টেম দুর্বল, বা সে ক্রনিক ডিজিজে আক্রান্ত, সে সহজে ইনফ্লুয়েঞ্জা দ্বারা আক্রান্ত হবে, কিন্তু বাস্তবে তা না। দেখা গেছে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েঞ্জা মেইনলি afflicts young, strong organism and older people with good defense mechanism, not the old and the sick. সাধারণত এই যে ইনফ্লুয়েঞ্জা, এগুলা যারা স্ট্রং অর্গানিজম, যাদের দেহ ব্যবস্থা খুবই শক্তিশালী এবং অনেক বয়স্ক মানুষ, কিন্তু দেখা গেছে তাদের ডিফেন্স মেকানিজম অনেক ভালো, তারা কিন্তু সহজেই এই ইনফ্লুয়েঞ্জা দ্বারা আক্রান্ত হয়। তার মানে যে সিস্টেমটা ক্রনিক ডিজিজ দ্বারা আক্রান্ত, সে ভয়াবহ ক্রনিক ডিজিজে আক্রান্ত, তার সিস্টেমটা খুবই দুর্বল হয়ে গেছে, এরকম ব্যক্তিরা কিন্তু ইনফ্লুয়েঞ্জার সহজ টার্গেটে পরিণত হয় না। বরঞ্চ যারা ইয়ং, স্ট্রং অর্গানিজমের অধিকারী বা বয়স্ক মানুষ, যাদের ইমিউন সিস্টেম ডিফেন্সিভ মেকানিজম যাদের খুব ভালো, তারাই সাধারণত ইনফ্লুয়েঞ্জা দ্বারা আক্রান্ত হয় বেশি। নট দ্য ওল্ড অ্যান্ড সিক, যারা একদম বয়স্ক কিন্তু ইমিউন সিস্টেম দুর্বল এবং যারা সিক, অসুস্থ, তাদেরকে ওই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টার্গেট করে না। ইট ওয়াজ মোস্টলি ইয়ং and strong people who died in the 1988 Spanish flu pandemic. এবং দেখা গেছিল যে সেই 1918 সালে যখন প্রচন্ড ফ্লু দেখা দিছিল সারা ওয়ার্ল্ডে, তখন দেখা গেছে ইয়ং যারা আছে তারাই বেশি আক্রান্ত হয়েছিল এবং শক্তিশালী মানুষ তারাই বেশি মারা গেছিল। Those in group A and group B have had weak lungs because they smoked, but their overall health was good. Group A এবং গ্রুপ বি তে যারা আছে তাদের ওভারঅল হেলথ ভালো, যদিও কারণ তাদের লেভেল অফ হেলথ ভালো, কিন্তু তারপরেও তাদের লাংস দুর্বল হতে পারে যদি সে স্মোক করে। Absence of fever, lack of vitality. It is a strange phenomenon. এটা একটা অদ্ভুত ব্যাপার যে, but when an individual's immune system is compromised to a certain extent, reducing it from level 7 to level 12, the organism can no longer attain hyperthermia even when exposed to certain infectious agents such as bacteria, virus এবং ফাঙ্গাস। এটা একটা অদ্ভুত ব্যাপার যে, যাদের ইমিউন সিস্টেম অনেক বেশি কম্প্রোমাইজড হয়ে পড়েছে, অর্থাৎ যাদের হেলথ লেভেল নিচের দিকে, ধরেন লেভেল 7 থেকে শুরু করে লেভেল 12 এর মধ্যে আছে তাদের হেলথ লেভেল, তাদের মধ্যে এই যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া একুইট ডিজিজ ঘটায়, ইনফেকশন ঘটায়, শরীরের মধ্যে ইনফ্লামেটরি রিয়াকশন ঘটায়, শরীরের মধ্যে জ্বর তৈরি করে, কিন্তু তারা যখন এই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে, তখন দেখা যায় তাদের মধ্যে এই ধরনের যে ভাইরাস ব্যাকটেরিয়া কোনো ধরনের প্রতিক্রিয়া তৈরি করে না, মানে কোনো ধরনের জ্বরই তৈরি হয় না তাদের মধ্যে। তাহলে লেভেল 7 থেকে লেভেল 12 এর মধ্যে যারা আছে, এদের মধ্যে সাধারণত জ্বর হয় না। Sometimes a weak immune system allows the organism to be affected with symptoms of flu or other acute infections, but only a low fever, যেরকম 38 ডিগ্রি সেলসিয়াস। অনেক সময় যাদের ইমিউন সিস্টেম উইক, তাদের মধ্যে অনেক সময় হালকা টাইপের কিছু
ফ্লু এর মতো বা একুট ইনফেকশন দেখা দিতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে জ্বরটা বেশি হয় না। জ্বরটা সাধারণত হালকা জ্বর হয়, যেরকম ওই ধরেন 98.6 ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু করে 100.4 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়, বা সেলসিয়াসে বলি 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থাকে। হয়তো 99-100 এরকম জ্বর, হালকা জ্বর আসতে পারে অনেকের। এটা সাধারণত লেভেল 7 যারা থাকে তাদের মধ্যে এরকম হালকা টাইপের অনেকের কাছে জ্বর হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই নিচের দিকে লেভেল যা আছে তাদের মধ্যে জ্বর হয় না। তবে যে কথা বলছি, লেভেল 12 যারা থাকে তাদের এই যে মৃত্যুর আগ মুহূর্তে শেষ প্রচেষ্টা হিসেবে বডি এক ধরনের জ্বর তৈরি করে। The patient feels sick but the organism cannot produce a high fever. ওই যে অনেকের হালকা ধরনের ফ্লু লক্ষণ দেখা দিতে পারে, তাদের হালকা জ্বর আসতে পারে, পেশেন্ট রুগ্ন অসুস্থ অনুভব করতে পারে, কিন্তু তাদের মধ্যে হাই ফিভার তৈরি হয় না। টু ইরাডিকেট দ্য ইলনেসটাকে দূরীভূত করার জন্য হাই ফিভারের দরকার আছে। ভাইরাস ব্যাকটেরিয়া দূরীভূত করার জন্য বডি তার প্রোটেক্টিভ সিস্টেম হিসেবে সে জ্বর হাইপার থাইমিয়া তৈরি করে, উচ্চ জ্বর তৈরি করে। কিন্তু এই যে যাদের লেভেল 7 এদের মধ্যে হালকা টাইপের অনেক সময় জ্বর হয়, কিন্তু সেটা এত বেশি জ্বর না, হালকা টাইপের জ্বর 99-100, কিন্তু এই জ্বর দিয়ে উচ্চ জ্বর তারা তৈরি করতে পারে না, যাতে এই রোগ থেকে মুক্ত হতে পারে, সেই জন্য তারা উচ্চ জ্বর তৈরি করতে পারে না। ওয়ান্স প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ইজ গিভেন, এই ধরনের রোগীদেরকে যদি আপনি সঠিক দ্বারায় হোমিওপ্যাথি চিকিৎসা করেন, however the person's health level significantly improve, তাদের পার্সনের হেলথ তখন বেশ ইমপ্রুভ হয়। তখন ইমপ্রুভ হলে কি তাদের লেভেল অফ হেলথ উপর দিকে উঠে যাবে। গ্রুপ সিতে যারা আছে, গ্রুপ সি পেশেন্ট বিগিন টু হ্যাভ অ্যান একুট ইনফেকশন এগেইন উইথ হাই ফিভার। ধরেন গ্রুপ সিতে যারা আছে লেভেল 7, 8, 9, এদের মধ্যে ধরেন আপনার কোনো অসুস্থতা আসলো, হয়তো বা হালকা টাইপের জ্বর আসলো, হ্যাঁ, কিন্তু খুব বেশি জ্বর তৈরি করতে পারতেছে না, হ্যাঁ, এই 99 এরকম। তো তখন যদি আপনি সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা দেন, তাহলে দিলে কি হবে, তাদের তখন বডিটা তখন আমরা হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার মাধ্যমে তার যে ভাইটাল ফোর্স সেটাকে আমরা শক্তিশালী করব, তখন একটা ইমিউন রেসপন্স দেখা দিবে, তাদের মধ্যে আবার উচ্চ জ্বর দেখা দিবে। উচ্চ জ্বর দেখা দেওয়া মানে তাদের লেভেল অফ হেলথ আমরা উপরের দিকে নিয়ে আসতে পারলাম, ভালোর দিকে নিয়ে আসতে পারলাম। ফর ইনস্ট্যান্স, epidemic disease do not easily infect a child with severe epilepsy. যে সমস্ত বাচ্চা একটা ধরনের ক্রনিক ডিজিজ আক্রান্ত, মারাত্মক এপিলেপসি, যে মৃগী রোগে আক্রান্ত, দেখা গেছে এদের কোনো এপিডেমিক ডিজিজে তারা আক্রান্ত হয় না। এখন ধরেন যাদের মারাত্মক এমনি এপিলেপসি আছে, যে সমস্ত বাচ্চা, তারা দেখা যাবে যে কোনো মহামারী রোগে আক্রান্ত হয় না। আপনিও খেয়াল করে দেখেন আপনার আশেপাশে যে সমস্ত বাচ্চারা কিডনি রোগে ভুগতেছে, তারা এই করোনা ভাইরাসে আক্রান্ত হয় কিনা নিজেরা খেয়াল করে দেখেন। আমি এখনো এমন কোনো রোগী পাই নাই যারা সিভিয়ার এপিলেপসিতে ভুগতেছে, তারা এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইফ সাকসেসফুলি ট্রিটেড, যদি সঠিকভাবে চিকিৎসা করা যায়, দ্য এপিলেপসি অ্যাবেটস, এই সমস্ত বাচ্চাদের এপিলেপসি কমে যায় perceptibly, and the young person will begin contracting infections such as otitis, cystitis, and bronchitis or epidemic disease that often appear in childhood. তো এই যে সমস্ত শিশু দেখবেন ছোটবেলা থেকে মারাত্মক এপিলেপসিতে ভুগতেছে, তাদের মধ্যে কোনো এপিডেমিক ডিজিজ যেগুলো আছে সেগুলো দ্বারা তারা আক্রান্ত হয় না। তো যদিও যখন তাদের মধ্যে যদি এই জ্বরটা কমে যায়, কি বলে স্যার, এপিলেপসি যদি কমে যায়, যদি তাদের সাকসেসফুল ট্রিটমেন্ট আপনি দিতে পারেন, তখন দেখবেন তারা বিভিন্ন ধরনের একুট ডিজিজে আক্রান্ত হচ্ছে। তাদের হয়তো ওটাইটিস হবে, কান পাকা হবে, অথবা সিস্টাইটিস হবে, প্রস্রাবের থলিতে ইনফেকশন হবে, অথবা ব্রঙ্কাইটিস দেখা দিবে, বা অন্য কোনো এপিডেমিক ডিজিজে তারা তখন আক্রান্ত হবে, যেগুলো শৈশবকালে দেখা দেয়। পিপল উইথ সিভিয়ার মেন্টাল ইলনেস, যে সমস্ত মানসিক রোগী আছে, মারাত্মক ধরনের মানসিক রোগী, যেরকম সিজোফ্রেনিয়া,
বা রাস্তাঘাটের পাগল যেগুলো দেখবেন একদম পুরা মানসিক রোগী, হ্যাঁ, বা যারা নিউরোমাস্কুলার কোনো ডিজিজে ভুগতেছে বা কোনো কঠিন কঠিন ডিপ অটো ইমিউন ডিজিজে ভুগতেছে, তারা হচ্ছে গ্রুপ ডি এর রোগী। গ্রুপ ডি তে যারা পড়ে, এখানে গ্রুপ ডি তে আছে যারা, এরা সাধারণত এই যে মানসিক, যারা একদম মানসিক পাগল একদম এক কথায়, আর ডিপ অটো ইমিউন ডিজিজ যারা ভুগতেছে, যে রিউমেটিক আর্থ্রাইটিস, হ্যাঁ, মারাত্মক তারবে অনেক আছে, রিউমেটিক আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস আছে, তারপর আরো অনেকগুলা অটো ইমিউন ডিজিজ আছে কঠিন কঠিন। সেগুলো দ্বারা মানুষ তখন যারা আক্রান্ত হয়, বিভিন্ন ধরনের নিউরোমাস্কুলার ডিজিজ যেগুলো আছে, সেগুলো সাধারণত গ্রুপ ডি এর রোগী। They are prevented from being infected by microbial, bacterial and viral agents. এই ধরনের রোগীরা, এখানে দেখবেন রাস্তাঘাটেও দেখবেন পাগল, রাস্তাঘাটে হাঁটতেছে কিন্তু দেখবেন তাদের মধ্যে জ্বর নাই, তারা জ্বরে ভোগে না, কখনো কখনো এই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা তারা আক্রান্ত হয় না। People with severe chronic degenerative disease, malignant hypertension, cirrhosis, collagen disease, Alzheimer's disease cannot produce high fever. যে সমস্ত ব্যক্তিরা মারাত্মক ক্রনিক ডিজেনারেটিভ ডিজিজে ভুগতেছে, যাদের মারাত্মক হাইপারটেনশন আছে, যারা লিভার সিরোসিসে আক্রান্ত, যাদের শরীরে কোলাজেন ডিজিজ আছে, যারা আলঝেইমার্স ডিজিজে আক্রান্ত, তাদের মধ্যে জ্বর তৈরি হয় না, জ্বর তৈরি হয় না। এখানে একটা চার্ট দেওয়া আছে যে কোন লেভেলের মানুষ কোন ধরনের ইয়া দ্বারা আক্রান্ত, দেখে নিন। বই তো আশা করি সবারই আছে। কোনো সিউডোমোনাস, ইকোলাই এগুলো দ্বারা আক্রান্ত হলে বুঝবেন তার স্বাস্থ্য লেভেল 4 থেকে শুরু করে 6 এর ভিতরে আছে। তো বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ যে ক্রনিক ডিজিজ আছে, সেগুলো দ্বারা আক্রান্ত হওয়া, এগুলা লেভেল 7 থেকে 11 অনুভব করে। তো লেভেল 11, 12 তো বললাম যে মারাত্মক সিজোফ্রেনিয়া রোগী একটা এই লেভেলে আছে, বা এইচআইভি এর রোগী যেগুলো, সেগুলো এই লেভেলে আছে। বুঝলেন? দেখেন, তো আলঝেইমার ডিজিজ বা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, সিরোসিস অফ দ্য লিভার, কোলাজেন ডিজিজ, এদের মধ্যে হাই ফিভার হয় না। কোনো জীবাণু সংস্পর্শে আসলেও তাদের মধ্যে উচ্চ জ্বর দেখা দেয় না। ইনফ্যাক্ট দেয়ার রেকর্ডস ইউজুয়ালি show they have not had a high fever since their condition was first established. এই ধরনের রোগী যদি আপনার কাছে আসে, তখন যদি আপনি তাদের টেস্টিং নেন, এই কেস রেকর্ড করার সময় দেখবেন খেয়াল করে, যখন থেকে তাদের এই ধরনের লক্ষণ প্রকাশ শুরু হইলো, তারপরে থেকে তারা কোনো ধরনের এই ধরনের ডিজিজে ভোগে নাই, যেখানে উচ্চ জ্বর তৈরি হবে। This has been verified by observing many chronic cases. এটা আরো অনেক ধরনের ক্রনিক কেসেসের মধ্যে আপনি এটা অবজার্ভ করবেন, বিভিন্ন অবজার্ভ করে, অসংখ্য ক্রনিক কেস অবজার্ভ করে এটা ভেরিফাইড হয়েছে, এটা প্রমাণ হয়েছে। Interestingly, when patients with mental illness have an acute infection and produce a high fever, they may regain clarity. একটা মজার বিষয় হলো, যেগুলো মানসিক রোগী যদি তারা কোনো একটু ডিজিজ দ্বারা আক্রান্ত হয়ে পড়ে এবং তাদের মধ্যে উচ্চ জ্বর দেখা দেয়, তখন দেখা যায় যে তার মানসিক অবস্থার ক্ল্যারিটি আসে, দেখা যায় যে সে মানসিক রোগ থেকে তখন তারা মুক্ত থাকে, তার মানসিক সমস্যাটা তখন থাকে না, ভালো থাকে তখন। এই ধরনের মানুষের রোগের মধ্যে যদিও কোনো ইনফেকশন দেখা দেয়, তাদের মধ্যে উচ্চ জ্বর আসে, জ্বর আসলে দেখা যায় তারা মানসিকভাবে তখন সুস্থ থাকে। Historically, in some psychiatric cases, microbes are used as a fever therapy. For example, tuberculin bacillus was injected into the patient with schizophrenia to create fever. While it was elevated, their schizophrenia symptoms abated. দেখা গেছে এটা আগে হয়তো, আগের যুগে যখন এলোপ্যাথিক ডাক্তাররা অনেক সাইকিয়াট্রিক, এই যে যারা মানসিক রোগী, এদেরকে জ্বর তৈরি করার জন্য বিভিন্ন ধরনের মাইক্রোবস, জীবাণু তাদের শরীরে থেরাপি হিসেবে প্রয়োগ করতে, ইনজেকশন দিত। দেখা গেছে যে সিজোফ্রেনিয়া রোগীদের মধ্যে যখন টিউবারকুলিনাম ব্যাসিলাস এই মাইক্রোবটা যখন তাদের শরীরে ইনজেক্ট করা হয়, তখন দেখা যায় যে তাদের শরীরে জ্বর তৈরি হয় এবং তখন সিজোফ্রেনিয়ার সমস্যাটা কমে যায়, তাদের এই যে মানসিক সমস্যাটা তখন কমে যায়।
তো পেশেন্ট ইন গ্রুপ ডি, যারা গ্রুপ ডি তে আছে, এই যে গ্রুপ ডি তে যারা আছে, পেশেন্ট ওই গ্রুপ ডি তে যারা আছে, তাদের একটা ফাইনাল ফিভার, যেটা আগে আমরা কয়েকবার বলেছি, একটা ফাইনাল ফিভার হয়। হাউএভার when approaching death, মৃত্যুর সন্নিকটে আসলে তাদের একটা জ্বর দেখা দেয়। The immune system tries to fight infection by generating a high fever. তখন শেষ মৃত্যুর আগ মুহূর্তে ইমিউন সিস্টেম একটা ফাইট করে, ওই উচ্চ জ্বর তৈরি করে ইনফেকশনের বিরুদ্ধে। These acute illnesses are usually severe. তখন যে acute illness গুলো দেখা দেয় সেগুলো সাধারণত মারাত্মক হয়, caused by virulent hospital acquired pathogen. এই হসপিটাল থেকে অর্জিত বিভিন্ন ধরনের প্যাথোজেন, যেমন ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল, এগুলো দ্বারা আক্রান্ত হয়, often lead to death. তারা প্রায় তখন মারা যায়। A classic example of this is Alzheimer patient. ক্লাসিক উদাহরণ হলো আলজাইমার রোগী, who lives for years without contracting an infectious disease. তারা দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে পারে, তারা বেঁচে আছে কিন্তু অনেকদিন ধরে জীবনযাপন করতেছে, কিন্তু তাদের মধ্যে কোনো ইনফেকশন ডিজিজ হয় না। When he does become infected, যখন সে কোনো ইনফেকশন ডিজিজে আক্রান্ত হলো, however she improves mentally but dies from pneumonia অথবা another acute illness. তো বলছে গ্রুপ অ্যালজাইমার্স রোগীরা তো গ্রুপ ডি এর পেশেন্ট, তারা যদি দেখা গেছে যে তাদের কোনো জ্বর টর এগুলো হয় না বা ইনফেকশন ডিজিজে আক্রান্ত হয় না, কিন্তু যখন ইনফেক্টেড হয় তখন দেখা যায় তাদের ওই আলজাইমার্স অবস্থাটার উন্নতি হয়, কিন্তু রোগী নিউমোনিয়া বা অন্য কোনো একুইট ইলনেসে হইয়া তারপর রোগী আলটিমেটলি সে মারা যায়। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 4, ইমপ্লিকেশন অফ সাসেপ্টিবিলিটি। তো এখানে দেখলাম সাসেপ্টিবিলিটি মানে আমাদের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা। তো রোগে আক্রান্ত হওয়ার প্রবণতাটা যত লেভেল অফ হেলথ নিচের দিকে নেমে যায়, তত আমাদের মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া দ্বারা এবং ফাঙ্গাস দ্বারা আমরা শরীর আক্রান্ত হয়। তো অনেকক্ষণ সময় নিলাম, কয়টা বাজে? আপনারা বুঝতে পারছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। জি, তো না বুঝলে তো আসলে অন্তরের কথা। ধন্যবাদ স্যার আপনাকে। মহসিন স্যার, জি স্যার একটা জিনিস জানার ছিল স্যার। বলেন। স্যার, আমরা ওই যে ইয়ের অ্যাবিউসের কথা বললাম, অ্যান্টিবায়োটিক সহ অন্য এর অ্যাবিউসের কথা বললাম, কিন্তু স্যার বর্তমান সময় একটা জিনিস খুব ভালোভাবে দেখতেছি স্যার, সেটা হচ্ছে যে স্যার এই যে ধরেন স্যার থুজাটেনেম, কোস্টিকাম টেনেম বা অন্যান্য যে মেডিসিন বা সিএম, অনেক হাইপোটেনসিভ মেডিসিন গুলো স্যার হয়তো সিঙ্গেল কোন একটা সিমটম পেলো স্যার অ্যাপ্লাই করে দিচ্ছে স্যার। এখন স্যার এগুলো তো অনেক দিন ধরে স্যার বডিতে কাজ করে স্যার। এই মুভমেন্টে দেখা যায় যদি স্যার আমরা এরকম কোনো পেশেন্ট আমাদের কাছে পাই যে এর আগে অ্যালোপ্যাথিক হোমিও ট্রিটমেন্ট নিয়েছিল এবং দেখা যায় যে এরকম হাইপোটেনসিভ মেডিসিন তার উপর ইউজ করা হয়েছে, এখন স্যার এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কি ঘটবে স্যার? হাই পাওয়ারের অ্যাবিউজ করা অনেক ডাক্তারই খুব সতর্কতা দিয়েছেন, যেমন ডাক্তার কেন সতর্কতা দিয়েছেন হাই পাওয়ার অ্যাবিউজ করতে হয় না। হাই পাওয়ার অ্যাবিউজ করলে রুগীটা তখন জটিল হয়ে যায়, তখন সেটা দেখা যায় যে অন্যান্য ঠিকভাবে হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে রুগী ভালো করা কঠিন হয়ে পড়ে। তো বিতল কাজ তো বলছে যে এরকম বিভিন্ন ধরনের ওষুধ খাইয়ে আসলে অনেক সময় সেগুলার অ্যালোপ্যাথিক ওষুধ খাইলে দেখা গেছে যে অ্যান্টিবায়োটিক খাইলে ওই হোমিও ওষুধের ক্রিয়াটাই নষ্ট হয়ে যায়, তখন সিমটম গুলো পরিষ্কার ভাবে অনেক সময় পাওয়া যায়। তো যাই হোক, আমরা ওইদিকে যাব না। মূল কথাই হলো আমাদের এই হাইপোটেনসিভ যথেচ্ছার ব্যবহার করা উচিত না। এটা হচ্ছে আমাদের ডিজিজ গুলা, আমাদের রোগের লক্ষণ গুলা, সেগুলো দেখা যায় পরিবর্তন হয়ে যায়, লক্ষণ ঠিক মতো আমরা পাবো না, তখন রোগটা খারাপ হইতে পারে। আবার যদি হাইপোটেনসি পার্শিয়ালি হয়, আংশিকভাবে আপনার সাদৃশ্য, খুবই অল্প সাদৃশ্য যদি হয়, দেখা যায় যে বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ সেই আংশিক সাদৃশ্যের কারণে আপনার হয়তো চলে গেল।
চলে গেলে পরে দেখা যায় যে পরবর্তীতে সঠিক দ্বারা সঠিক ওষুধ সেটা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তো এই জন্য হাই পোটেন্সি আমরা সহজেই ব্যবহার করবো না। একটা কমন কথা আছে, আপনি হাই পোটেন্সি কখন ব্যবহার করবেন, যদি সিমটম একদম ক্লিয়ার কাট পান, একদম পরিষ্কার সিমটম পান। একটার সাথে পরিষ্কার সিমটম পাওয়া মানে তার ডিজিজটা সুপারফিশিয়াল লেয়ারে থাকে, তখন হাই পোটেন্সি আমরা দিতে পারি। কিন্তু যত রোগটা মানে অস্পষ্টভাবে প্রকাশ পায়, তার মানে ডিজিজটা তার মধ্যে খুব জটিলভাবে আছে, সেখানে হাই পোটেন্সি দিলে আরো রোগীর জন্য খারাপ কিছু বয়ে আনতে পারে, কারণ তার ইমিউন সিস্টেম দুর্বল থাকে। তো আমরা হাই পোটেন্সি ব্যবহার করে রোগীটাকে আরো স্পয়েল করবো না, নষ্ট করবো না। আর হাই পোটেন্সি তখনই ব্যবহার হয় আমরা যখন নিচে করবো পোটেন্সির ব্যবহার, তখন দেখবো যে গ্রুপ এ তে যারা থাকে, যাদের লেভেল ভালো, সিমটম গুলো একদম পরিষ্কার, সেখানে আমরা হাই পোটেন্সি ব্যবহার করতে পারবো। কিন্তু গ্রুপ ডি যাদের প্যাথোলজি খুব খারাপ, হ্যাঁ, সেক্ষেত্রে হাই পোটেন্সি অবশ্যই না, সেগুলোতে লোয়ার পোটেন্সি দিয়ে আমাদের শুরু করতে হবে। তো আমরা এই শেষ করি। আমরা নেক্সটে এই আগামীকাল হলো কি বার, আগামীকাল আমি থাকবো ইনশাল্লাহ ক্লাসে। তো কালকে আমরা এই চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, এটা শেষ করবো। এটা যদি আমরা এটা এর আগে করেছি, জেনেটিক প্রিডিসপোজিশন, যেটাকে হিউম্যানের মাইজন। জেনেটিক প্রিডিসপোজিশন কখন থেকে প্রকাশ পায়, যখন মানুষের লেভেল পরে থেকে লেভেল 5 এই পর্যায়ে যদি যে আসে, অনেকের ভিতরে যে এই যে চাপা দেওয়ামূলক চিকিৎসার কারণে বা বিভিন্ন স্ট্রেসের কারণে সে মানুষ যখন আক্রান্ত হয়, তখন ভিতরের যে রোগ প্রবণতাটা থাকে জন্মগত, সেগুলো তখন প্রস্ফুটিত হয়। তো আমরা এটা নিয়ে পড়বো চ্যাপ্টার 5-এ, আর চ্যাপ্টার 5 কালকে করে শেষ করবো ইনশাল্লাহ। কালকে কোনো মেডিসিন আছে পড়ার মতো? এটাই মেডিসিন। স্যার পালসের একদম মেইন কিনোট গুলো ডিসকাস করলো স্যার, কালকে কি একটু বিস্তারিত আলোচনা করবেন নাকি স্যার অন্য মেডিসিনে যাবো স্যার, যদি আপনি ভালো মনে করেন স্যার? আমি তো এটা পড়াবো, আর সাথে তোমরা পড়বা, আমিও থাকবো না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে জাস্ট অনলি স্যার আপনি ইয়েটা ওই যে মানে লেভেল অফ হেলথে পড়বেন, আমরা জাস্ট কেউ একদিন স্যার ইয়েটা একটু পড়ার জন্য যে কোনো একটা মেডিসিন, এই তো স্যার? পালসিটিলাই বড়। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ স্যার কালকে পালসিটিলাটাই পড়ি স্যার ক্লাসের পরে, তাহলে ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, মানে লেভেল অফ হেলথের পরে স্যার ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকুন স্যার, আমরা দোয়া করি, আমাদের জন্য দোয়া করুন স্যার।